করে দিলাম। আপনাদের ইউনিট ৮ এর আলোচনা হচ্ছিল গত ক্লাসে। ইউনিট ৮ এ প্রায় ১১টা পার্ট আছে আপনাদের। তো আমরা ৪ নাম্বার পার্টটা পর্যন্ত আপনারা আলোচনা করে শেষ করেছিলাম গত ক্লাসে, এবং ৫ নাম্বার পার্টটা আমরা ধরে নেই। তো আজকে আমরা ৫ থেকে শুরু করে ১১ পর্যন্ত ইনশাআল্লাহ সবগুলোই আমরা এখানে চেষ্টা করব পরে শেষ করার জন্য, কারণ এগুলা ঝুলায় রাখা যাবে না। আমাদের পরবর্তীতে চলে যেতে হবে আমরা ৯ নাম্বার ইউনিটে চলে যাব ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। তো আমাদের আজকে ক্লাস যেটা আছে আমরা পার্ট 5 থেকে শুরু করব আর কি, 8.5 থেকে আমরা শুরু করব। তো এখানে আপনার ইকুইটির ধারণা, প্রকারভেদ এবং ব্যক্তিভিত্তিক বোনাস পুরস্কারের ধরন, এগুলা নিয়ে আলোচনা করা আছে। আসলে এই চ্যাপ্টারটা হচ্ছে বেতন ও মজুরি কৌশল নিয়ে, যে আপনি কিভাবে বেতন ও মজুরি নির্ধারণ করলে আপনার প্রতিষ্ঠানে যারা কর্মী আছে তারা সন্তুষ্ট থাকবে, এইটা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা। তো সেই কারণে আমাদের এই বেতন ও মজুরি নিয়ে আমরা এতদিন ধরে আলোচনা করছিলাম যে এটা আসলে কিভাবে আপনার প্রতিষ্ঠানের কর্মীদেরকে সহায়তা করতে পারে। তো আমরা এখানে দেখেছি যে আপনার বেতন প্রদানের ক্ষেত্রে আমরা যদি এখানে বেতন মজুরি প্রদানের ক্ষেত্রে যদি আমরা কিছু কৌশল অবলম্বন করি, সেই ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানে যারা কর্মী আছে তাদেরকে আমরা সন্তুষ্ট করতে পারি। দ্যাট মিনস এখানে বেতন মজুরিও আপনার প্রতিষ্ঠানের একটা কৌশল হতে পারে, যেটা দিয়ে আপনার প্রতিষ্ঠানের কর্মীদেরকে আপনি স্যাটিসফাই করতে পারেন, অন্যান্য প্রতিষ্ঠানের থেকে তুলনামূলক একটা ভালো অবস্থানে থাকতে পারেন। তো সেই কারণে আমরা এখানে ইউনিট 5 যেটা আছে, ইউনিট 5 এর এটা একটা কৌশল, ইউনিটির ধারণা এবং প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো ইউনিটি বলতে আমরা এখানে একদম সুদা সাপটা কথাই হচ্ছে সমতা, যে আপনি যখন বেতন প্রদান করবেন আপনি আপনাদের কর্মীদের পদ অনুযায়ী, তাদের পদ অনুযায়ী যাতে সবাই সমান বেতন পায় সেটা আপনার খেয়াল করা লাগবে। যেমন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে দেখি যে আপনার এখানে মালিকের ভাই অথবা মালিকের এখানে আত্মীয় হওয়ার কারণে সে একই পদে থাকার কারণেও সে কিন্তু বেতন বেশি পায়। এরকম অনেক প্রতিষ্ঠানে আপনারা দেখবেন যে এটা একটা থাকে। তো যারাই এই বেতনটা বেশি পায় তাদের নিয়ে কিন্তু অন্যান্য কর্মী যারা আছে তারা কিন্তু মনক্ষুণ্ণ হয় যে সে মালিকের ভাই অথবা মালিকের আত্মীয় দেখে আমার থেকেও কম কাজ করে কিন্তু বেতন পায় আমার থেকে বেশি। তো এটা কিন্তু আপনার ইকুইটি হইল না। তো সেই কারণেই এখানে ইকুইটি বলতে আমরা বুঝি হচ্ছে সমতা, যে বেতন প্রদানের ক্ষেত্রে আমরা ব্যক্তিগত মূল্যায়নের ক্ষেত্রে ক্ষেত্রে আপনার একটা ব্যক্তিকে আমি তার জ্ঞান, দক্ষতা এবং কাজের ক্ষেত্রে কিভাবে মূল্যায়ন করতেছি আমার প্রতিষ্ঠানের এই একই পোস্টের ক্ষেত্রে। তো এটা যাতে আমার এখানে সমতা থাকে, যে মূল্যায়ন করার ক্ষেত্রে আমি যখন তাকে বেতন বা অন্যান্য সুবিধা দিব সেই ক্ষেত্রে যাতে এটা সমানভাবে হয়। যদি সমানভাবে হয় সেটাকে আমরা বলতেছি যে এটাই হচ্ছে ইকুইটেবল পে। তো এইখানে কার্যক্ষেত্রে সমতা বলতে প্রতিষ্ঠানের সকলকেই আপনার সমানভাবে সুযোগ সুবিধা প্রদান করার কথাটা এখানে বলা হয়েছে। যে আপনার এখানে যারা সুপারভাইজার লেভেলে কাজ করে তারা, যারা এখানে সুপারভাইজার আছে, এখানে প্রোডাকশন সুপারভাইজার থাকতে পারে অথবা এখানে সেলস সুপারভাইজার থাকতে পারে, যে সুপারভাইজার যে লেভেলেই ডিপার্টমেন্টের অন্যান্য ডিপার্টমেন্টেই সুপারভাইজার থাকুক না কেন, যে লেভেলেই সুপারভাইজার থাকুক, সুপারভাইজারের বেতন একই হইতে হবে। তো এটাই এখানে ইকুইটেবল পে এর মূল কথায় বলা আছে, যে প্রতিষ্ঠানের যে যে কাজ করে তাকে সেই অনুযায়ী আপনার পুরস্কার দিতে হবে। যদি আমি যে যে কাজ করে সেই অনুযায়ী তাকে আমি সেই পুরস্কারটা দিই, সেটাকে আমরা বলছি হচ্ছে ইকুইটি। তো এখানে ইকুইটির আমরা যখন প্রদান করি, ইকুইটি প্রদান করার ক্ষেত্রে 3টা ভাগে এটাকে ভাগ করা যায়। যেমন এখানে আমরা সমতার কথা বলতেছি, এটা হচ্ছে অভ্যন্তরে, প্রতিষ্ঠানের অভ্যন্তরে আপনি সমতা বিধান করতে পারেন, অথবা আপনি প্রতিষ্ঠানের সাথে সমান পর্যায়ে অন্যান্য প্রতিষ্ঠান যারা আছে তারা কি পরিশোধ করতেছে। কারণ কর্মীরা শুধুমাত্র প্রতিষ্ঠানের ভেতরেই নিজেদেরকে বঞ্চিত হচ্ছে না, নিজেরা ন্যায্যটা পাচ্ছে এটা খালি মিলায় না, তারা প্রতিষ্ঠান থেকে বের হয়ে গেলে অন্যান্য প্রতিষ্ঠানে তাদের যে ফ্রেন্ড সার্কেল কাজ করে তাদেরকেও জিজ্ঞাসা করে যে তোমরা তোমাদের প্রতিষ্ঠানে এই সেম লেভেলে কত বেতন পাচ্ছ। তো সে নিজেকে কিন্তু অন্য প্রতিষ্ঠানের সাথেও, অন্য প্রতিষ্ঠানের বেতনের সাথেও কম্পেয়ার করে। তো সেই ক্ষেত্রে এই বাহ্যিক ইকুইটি, অন্যান্য প্রতিষ্ঠান কি বেতন প্রদান করতেছে একটা সুপারভাইজারি লেভেলের পোস্টের ক্ষেত্রে বা এখানে যে কোনো অপারেটরের ক্ষেত্রে, সেটা কিন্তু আপনার এখানে দেখতে হবে। এরপর হচ্ছে ব্যক্তিগত সমতা। ব্যক্তিগত সমতা আমরা বলেছি যে ব্যক্তি হিসেবে কাউকে এখানে কিন্তু আপনার ভিন্ন চোখে দেখা যাবে না। যেমন ছেলে হইলে একরকম, মেয়ে হইলে একরকম, অথবা জাতি বর্ণ বিশেষে আপনি এখানে পার্থক্য করা যাবে না। অথবা আমরা যে দেখি যে ব্যক্তি হিসেবে অনেক সময় এলাকারও একটা আপনার টার্ম থাকে, যে আমার এলাকার দেখে তাকে আমি ভালো একটা পজিশন দিলাম, আবার অন্য এলাকার দেখে
মানে একটা ইজম চলে আর কি, এই ইজম যাতে না হয় সেটাও আপনারা এখানে খেয়াল রাখতে হবে। তো এই কারণে আমরা প্রথমে যেটা বলি যে এখানে 3টা ক্রাইটেরিয়া আছে যেটার মাধ্যমে আমরা ইকুইটিটাকে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে আপনার অভ্যন্তরীণ সমতা। অভ্যন্তরীণ সমতার ক্ষেত্রে আমরা এখানে প্রতিষ্ঠানে যারা কাজ করতেছে সবাইকে এখানে সমানভাবে দেখবো, সমানভাবে সুযোগ সুবিধা এবং পুরস্কার দেব। এবং এই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা, শিক্ষা, প্রশিক্ষণ, পরামর্শ ইত্যাদি দিক বিবেচনা করে বেতন এবং সুবিধার এখানে পার্থক্য করা যাবে না, এটাই এখানে বলছে। তো এখানে ইন্টারনাল ইকুইটির ক্ষেত্রে ইন্টারনাল এইচআর কাউন্সিল একটা সংজ্ঞা দিয়েছে। এখানে তারা বলছে যে when employees in an organization perceive that they are being rewarded fairly according to the relative value of their jobs within, তখন এটাকে আমরা বলি হচ্ছে এটা ইন্টারনাল ইকুইটি। যে অর্গানাইজেশনের ভিতরে যারা কর্মী আছে তারা যদি পারসিভ, উপলব্ধি করে যে দে আর বিং রিওয়ার্ডেড ফেয়ারলি, যে তারা ন্যায্যতার ভিত্তিতে তারা বেতন বা পুরস্কার পাচ্ছে এবং তারা যেই কাজ করছে সেই কাজ অনুযায়ী, সেই ভ্যালু অনুযায়ী তারা এই প্রতিষ্ঠানের ভেতরে মূল্যায়িত হচ্ছে বা প্রতিষ্ঠানের অভ্যন্তরে মূল্যায়িত হচ্ছে, তখন এটাকে আমরা বলি হচ্ছে অভ্যন্তরীণ সমতা। যদি তাদের ভিতরে এই সমতা তারা যদি পারসিভ করতে না পারে, তারা যদি দেখে যে অভ্যন্তরে এক একজন এক এক রকম বেতন পাচ্ছে একই পদের ক্ষেত্রেই, সেই ক্ষেত্রে কিন্তু তারা এখানে অভ্যন্তরীণ ইনইকুইটিটা ফেস করবে। সেটা কিন্তু আপনার কর্মক্ষেত্রে অসন্তুষ্টি ক্রিয়েট করবে এবং একজন অসন্তুষ্ট কর্মী কিন্তু আপনার কাজে সে অনিয়মিত থাকবে, সে মাঝে মাঝে আপনার প্রতিষ্ঠানে সে আসবে না, অনুপস্থিত থাকবে, সে আসলেও উৎপাদন কিন্তু সে ভালোভাবে করবে না, তার ইফিসিয়েন্সি কমে যাবে এবং সে কাজের আগ্রহ হারাবে এবং সে কিন্তু অন্য জায়গাতে কাজ খোঁজার জন্য চেষ্টা করবে এবং শ্রম গুণায়মানতা বাড়বে। তো এইভাবে আমরা অভ্যন্তরীণ ইকুইটিটা যদি এনশিওর করতে পারি তাহলে কিন্তু কর্মীরা সন্তুষ্ট থাকবে এবং প্রতিষ্ঠানে এই সমস্যাগুলো আর তৈরি হবে না। এরপর হচ্ছে ব্যক্তিগত সমতা যেটা আছে, আমরা ব্যক্তিগত সমতার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা একটু আগে বলেছি যে প্রতিষ্ঠানে একই পদে কর্মরত কর্মীদের বেতন কাঠামো সামান্য কম বেশি হতে পারে যখন কর্মীরা তাদের মেধা এবং মন অনুযায়ী কর্মদক্ষতার স্বাক্ষর রাখে। সামান্য কম বেশি হতে পারে, এটা যাতে বেশি কম বেশি না হয়। তো এই ব্যক্তিগত সমতার ক্ষেত্রেও এটা খেয়াল রাখতে হবে যে আপনার সামান্য কম বেশি হলে এমপ্লয়িরা মেনে নেয় যে আমি একই ধরনের পদ এখানে কাউকে 1-2 হাজার টাকা বেশি আর কাউকে 1-2 হাজার টাকা কম, এই ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে এখানে একটা ভিত্তি রাখতে হবে যে ব্যক্তিগত সমতার ক্ষেত্রে কেউ হইতে পারে সে তার স্পেশাল কিছু এক্সপার্টাইজ আছে অথবা তার এখানে ডিগ্রি আছে অথবা তার বিশেষ কোনো দক্ষতা আছে, এই কারণে তাকে আমি 1,000 বা 2,000 টাকা বাড়িয়ে দিচ্ছি। একই পদ, আমি ধরেন যে অপারেটর, একই পদ কিন্তু একজন 5 বছর ধরে অপারেটর আর একজন 2 বছর ধরে অপারেটর। তো 5 বছর ধরে যে অপারেটর তাকে আমি এখানে 18,000 টাকা দিলাম আর এখানে যে 2 বছর ধরে অপারেটর তাকে আমি 17,000 টাকা দিয়ে নিয়োগ দিলাম। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের ভিতরে ব্যক্তিগত সমতাটা থাকবে এবং তারা একজন যে 5 বছর ধরে কাজ করতেছে সেও এখানে কিন্তু অসন্তুষ্ট হবে না। তো এইভাবে একটা পার্থক্য সবসময় এখানে থাকতে পারে, কিন্তু সমতা বলতে আমরা কাজের ক্ষেত্রে আপনার মূল্যায়িত হওয়ার ক্ষেত্রে যাতে এখানে কোনোভাবে পার্থক্য করা না হয় সেটা এখানে বলা হচ্ছে। তো ব্যক্তিগত সমতা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা এখানে প্রথমে সমতা পড়লাম হচ্ছে অভ্যন্তরীণ সমতা, তারপর আমরা ব্যক্তিগত সমতা পড়লাম, তারপর আমরা এখানে বাহ্যিক সমতাটাও করবো। বাহ্যিক সমতা বলতে আমরা শুরুতেই বলছি যে প্রতিষ্ঠানের বাহিরে অন্য প্রতিষ্ঠানের সমমর্যাদার সুবিধার কথা আপনার মাথায় রেখে আপনার সুবিধাগুলো আপনার প্রতিষ্ঠানের কর্মীদেরকে দিতে হবে। তো আমরা এখানে বাহ্যিক সমতা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা দেখি যে বাহ্যিক সমস্যাটাই সবচেয়ে বেশি থাকে। আমার প্রতিষ্ঠানের অভ্যন্তরে আমি কর্মীদেরকে কি বেতন দিচ্ছি এটা কিন্তু আমি দেখাই না কর্মীদেরকে। কেউ আপনার কত টাকা বেতন পাচ্ছে এটা একজন আরেকজনকে বলেও না যদি আমরা মানা করি। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার আপনি এই এইচআর প্র্যাকটিসটা এটা গোপনেই করেন যে কার বেতন কত কেউ জানে না, ঠিক আছে, এটা গোপন থাকে। অনেক প্রতিষ্ঠানে আমি দেখেছি যে এই জিনিসটা গোপন রাখে অভ্যন্তরীণ স্বার্থে। তো এই ক্ষেত্রে প্রতিষ্ঠানে কর্মীরা নিজেদের বেতন জানতেছে না, ঠিক আছে, কে কাকে কত টাকা কম বা বেশি পাচ্ছে কার তুলনায় এটা কম্পেয়ার করতে পারতেছে না, কিন্তু সে কিন্তু বাইরে ঠিকই কম্পেয়ার করে। তো বাইরে কম্পেয়ার করে যদি মনে হয় যে বর্তমানে সে যে প্রতিষ্ঠানে কাজ করতেছে 15,000 টাকা দিয়ে শুরু করছে, সেম কাজটাই সে একই ইন্ডাস্ট্রির ভিতরে আরেকটা প্রতিষ্ঠানে সেখানে 18,000 টাকা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সে এই বাহ্যিক সমতা বিধান হয় নাই বললেই কিন্তু সে 18,000 টাকার বেতনে যদি সে অফার পায় অবশ্যই সে ওখানে চলে যাবে।
তো সেই কারণে আমরা এখানে বাহ্যিক সমতা প্রতিষ্ঠা করার বিষয়ে সবসময় খেয়াল রাখতে হয়, নাহলে এখানে শ্রম ঘূর্ণায়মানতা বাড়ে, আমার প্রতিষ্ঠান থেকে কর্মীরা অন্য প্রতিষ্ঠানে চলে যেতে থাকে। এই কারণে আমার কিন্তু লস হয়, কারণ আমরা কর্মী নিয়োগ দিতে দেখি, যারা আপনারা এইচআর এর সাথে জড়িত আছেন জানেন, একটা কর্মী নিয়োগ দিতে অনেক ধরনের আপনার কিন্তু কাজ জড়িত থাকে। তো এই সবগুলা কাজ খরচ করে আপনি এত পরিশ্রম করে একটা কর্মীকে নিয়োগ দিলেন, সে আপনার প্রতিষ্ঠানে 6 মাসও থাকলো, 2 মাস 3 মাস পরে আপনার প্রতিষ্ঠান ছেড়ে চলে গেল, এটা কিন্তু আপনার বিশাল একটা লস। যেমন আমরা এই যে একটা কর্মী নিয়োগ দিতে গেলে আমরা কর্মী নিয়োগের জন্য প্রথমে আমরা দেখি যে চাহিদা অনুসন্ধান করি যে কোন ডিপার্টমেন্টে কত আছে, এটার জন্য একটা খরচ করা লাগে। এরপরে আপনারা কিভাবে পরীক্ষা নেবেন বা কিভাবে আপনারা পরীক্ষা নেওয়ার আগে বিজ্ঞাপন দিবেন, বিজ্ঞাপনে লিফলেট বিতরণ করা বা পোস্টারিং করা অথবা অনলাইনে বিজ্ঞাপন দেওয়া, এটার জন্য একটা খরচ আছে। এরপরে আমরা এই খরচ টরচ বিজ্ঞাপন দিয়ে কর্মীদেরকে সিবি যখন তারা পাঠায়, এগুলো আবার স্ক্যানিং করি, এটার জন্য একটা খরচ আছে। সিবি টিভি স্ক্যান করে যারা যোগ্য তাদেরকে আমরা ডাকি, ডাকার পরে তাদেরকে আমরা পরীক্ষা নেই, লিখিত পরীক্ষা হলে আমরা লিখিত পরীক্ষার প্রশ্নপত্র মূল্য তৈরি করতে একটা খরচ আছে, আবার এগুলা খাতা মূল্যায়ন করতে একটা খরচ আছে, রেজাল্ট তৈরি করা। এরপরে আপনি তাদেরকে ফাইনালি আবার ভাইবা বোর্ডে বসান, ভাইবা বোর্ডে বসাইতে গেলেও এখানে ভাইবা বোর্ডে যারা আছে তাদেরকে কিন্তু একটা খরচ দিতে হয়। তো এইভাবে আমরা দেখি যে একটা নিয়োগ পরীক্ষা বা একটা কর্মীকে নিয়োগ দিতে কিন্তু বিশাল পরিমাণ একটা খরচ হয়। তো আপনার প্রতিষ্ঠান থেকে কর্মী যদি চলে যায় এই নিয়োগদানের 2 মাস 3 মাস বা 6 মাসের ভিতরে, এটা কিন্তু আপনার লস। তো সেই কারণে আমরা এখানে বলি যে বাহ্যিক সমতা প্রতিষ্ঠা করলে এটা একটা কৌশল, যেটা দিয়ে কিন্তু আপনি টাইম টু টাইম আপনার স্যালারিটা একটু মডারেট করেন। আপনি ইন্ডাস্ট্রির ভিতরে অন্যান্য ফ্যাক্টরি কত টাকা স্যালারি দিচ্ছে সেটা একটু দেখেন। যদি অন্যান্য প্রতিষ্ঠান আপনার থেকে ভালো স্যালারি দেয়, সেই ক্ষেত্রে তাদের ভিত্তিটা কি? তারা কি পারফরমেন্সের কারণে স্যালারি বাড়াচ্ছে, নাকি তারা এমনিতেই ইন্ডাস্ট্রির অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে দেখে মানে কোনো কারণ ছাড়াই তারা ওই স্যালারিটা দিচ্ছে? এটা আপনি একটু দেখেন, দেখে আপনি বিবেচনা করে যদি মনে হয় যে আপনিও তাদের লেভেলে স্যালারি দিতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার স্যালারিটা বাড়ানো উচিত। আর যদি আপনি মনে করেন যে আপনি কম, একদম যতটুকু পারা যায় ততটুকু কমে আপনি প্রতিষ্ঠানের কর্মীদেরকে খাটাবেন, তাদেরকে একদম ঘাম জড়ায় তাদের পারিশ্রমিক দিবেন, এবং প্রতিষ্ঠানের কর্মীরা না পারতে আপনার প্রতিষ্ঠানে কাজ করবে, এই ধরনের আপনি যদি স্ট্র্যাটেজি নেন, আপনার প্রতিষ্ঠানে কিন্তু আপনি কর্মী ধরে রাখতে পারবেন না। তো সেই কারণে আমরা এখানে বাহ্যিক সমতা বিধানে আমরা দেখি যে কিছু আমরা টেকনিক অবলম্বন করা হয়। তো বাহ্যিক সমতা বিধান করার ক্ষেত্রে আমরা বলি যে মজুরি এবং বেতন জরিপ করতে হয়, যে আপনার এখানে প্রতিযোগিতামূলক সুন্দর এবং স্বচ্ছ মজুরি কাঠামো গঠনের লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠানে এবং বাইরের প্রতিষ্ঠানগুলোতে এই একই লেভেলের আপনার মজুরি এবং বেতনের একটা জরিপ চালাতে হয়। আপনি আপনার ইন্ডাস্ট্রিতে ধরেন, আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে বিলংস করেন, আপনি বেভারেজ ইন্ডাস্ট্রি হতে পারে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি হতে পারে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি হতে পারে, যে ইন্ডাস্ট্রিতেই আপনার প্রতিষ্ঠানটা কাজ করে বা উৎপাদন করে, সেই ইন্ডাস্ট্রিতে আপনি প্রত্যেকটা প্রতিষ্ঠানে একই লেভেলে ধরেন যে একটা অপারেটর, একজন হেল্পার, একজন সুপারভাইজার, একজন প্রোডাকশন ম্যানেজার, একজন আপনার সেলস ম্যানেজার কত টাকা বেতন পায়, আপনি একটা চার্ট করে এটা একটা জরিপ করেন, তাহলে দেখা যাবে যে আপনার কোন প্রতিষ্ঠান কত টাকা বেতন দিচ্ছে এবং আপনি কত টাকা বেতন দিচ্ছেন, পার্থক্য কত, সেটা কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন। তো মজুরি এবং বেতন জরিপ, এটা দিয়ে আমরা সুনির্দিষ্ট এই জরিপ করতে গেলেও আমরা এখানে সুনির্দিষ্ট কাজটাকে আসলে চিহ্নিত করি। এই যে একটু আগে যেটা বললাম যে আপনি সুপারভাইজার অথবা যেই কাজটা আপনি নির্ধারণ করতে চাচ্ছেন, প্রোডাকশন ম্যানেজার, সেলস ম্যানেজার, সেটাকে আগে টার্গেট করে আপনি মজুরি এবং বেতনটা জরিপ চালান। তো এই জরিপ চালানোর ক্ষেত্রে আপনার এখানে অনেক ধরনের টেকনিক আছে, যে সুনির্দিষ্ট কাজ চিহ্নিত করা, এবং এইখানে আমরা জরিপের জন্য প্রতিষ্ঠান নির্বাচন করা, যে আমি কোন প্রতিষ্ঠানে জরিপ চালাবো। এখানে শিল্প ভিত্তিক বিবেচনা একটু আগে আপনাদেরকে বলেছি, যে আপনি টেক্সটাইল, গার্মেন্টস যে ইন্ডাস্ট্রিতে হোক, জরিপের জন্য আপনি প্রতিষ্ঠানটা নির্বাচন করবেন। প্রথমে হচ্ছে আপনি জরিপের জন্য কাজ নির্ধারণ করবেন, সুনির্দিষ্ট কাজ, এটা কোন লেভেলে আপনি জরিপ চালাতে যাচ্ছেন। আপনি কি এইচআর এক্সিকিউটিভ পোস্টের জন্য জরিপ চালাতে যাচ্ছেন, নাকি অ্যাকাউন্টেন্টের কাজের জন্য জরিপ চালাতে যাচ্ছেন, যে ওইখানে কত টাকা বেতন দিচ্ছে অ্যাকাউন্টেন্টকে। তো এটা আপনার এখানে নির্দিষ্ট করতে হবে। তারপরে আপনার প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে, যে কোন প্রতিষ্ঠানে আপনি জরিপ চালাবেন। সব প্রতিষ্ঠান এক না, আপনার ইন্ডাস্ট্রিতে বা আপনার সেম লেভেলে যারা কাজ করে সেই প্রতিষ্ঠানে আপনি জরিপ চালাবেন। আপনি ধরেন যে কাজ করেন হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, আপনি যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা অ্যাকাউন্টেন্টের বেতন আর আপনার এখানে ব্যাংকে একটা অ্যাকাউন্টেন্টের বেতন কত, এটা যদি আপনি জরিপ চালান, তাহলে কিন্তু আপনার এখানে কখনোই বেতন কাঠামো মিলবে না। তো আপনার চালাইতে হবে আদার্স যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, তারা কত টাকা অ্যাকাউন্টেন্টকে বেতন দিচ্ছে। তো আপনার প্রতিষ্ঠানটা নির্বাচন এখানে বিবেচ্য বিষয়। আবার এখানে দেশি আছে, বিদেশি আছে। দেশি প্রতিষ্ঠান এক ধরনের বেতন দেয়, আবার বিদেশি প্রতিষ্ঠানগুলো এক ধরনের বেতন দেয়। এটাও আপনার মাথায় রাখা লাগবে। আপনি যদি
লোকাল প্রোডাকশনে যান, তাহলে আপনার লোকাল অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে যে বেতন দিচ্ছে সেটা আপনার জরিপ চালাতে হবে। আপনি এখানে বিদেশি প্রতিষ্ঠানে এমনও বেশি বেতন দেয়, তো তাদেরটা আপনার এখানে দেখলে চলবে না। তো আপনি প্রথমে কাজ চিহ্নিত করলেন, তারপরে আপনি প্রতিষ্ঠান চিহ্নিত করলেন, তারপরে আপনি এখন তথ্য সংগ্রহ করা শুরু করলেন। তো তথ্য সংগ্রহ করা শুরু করলে আমরা দেখি যে আপনার বাৎসরিক আপনি খোঁজ খবর নিতে পারেন, অথবা আমরা এখানে চেম্বার অফ কমার্স থেকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য নিতে পারি। যেমন এখানে বিভিন্ন ধরনের অ্যানুয়াল রিপোর্ট বের হয়, ওইগুলো থেকে তথ্য নেওয়া যায়। প্রফেশনাল অ্যাসোসিয়েশন থেকে তথ্য সংগ্রহ করা যায়। এছাড়াও আমরা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করার জন্য ব্যক্তিগত জরিপও চালাইতে পারি। যেমন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের এখানে বিক্রয়, নিট লাভ, এগুলা ধরেও আমরা দেখতে পারি যে যে একটা প্রতিষ্ঠান যদি প্রফিটেবল হয় সে ভালো বেতন দিতে পারে, কিন্তু প্রফিটেবল না হয়ে সে কিভাবে বেশি বেতন দিবে, এটাও আপনি এখানে বিক্রয় বা তাদের নিট লাভ সেটা খেয়াল করে, বা ফার্মের অবস্থান আপনার প্রতিষ্ঠানে আমরা দেখি যে কোনো ইন্ডাস্ট্রিতেই কে আপনার ধরেন যে লিডিং পজিশনে আছে, কে আপনার ফলোয়ার, অথবা কে ধরেন যে আপনার কোন রকমের প্রতিষ্ঠান টিকে আছে সেটা আমরা জানি। যেমন আমরা এখানে যদি আমরা বলি যে মোবাইল ফোন অপারেটর যারা আছে, অথবা আমরা এখানে মোবাইল ফোন যারা বিক্রি করে, অথবা মোবাইল সিম যারা বিক্রি করে, আপনারা খুব সহজে বুঝতে পারেন যে কারা লিডিং পজিশনে আছে অথবা কারা কোন রকমের টিকে আছে। তো এইভাবে আমরা কিন্তু এখানে ফার্মের অবস্থান, ফার্মের আকার, কর্মীদের সংখ্যা, এখানে তাদের প্রত্যক্ষ পরোক্ষ পারিশ্রমিক এবং এখানে অন্যান্য সুযোগ সুবিধা, এইগুলা কিন্তু বিবেচনা করে আমরা তথ্য সংগ্রহ করে আমরা আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা একটা সুষ্ঠু, আমরা এখানে বাহ্যিক সমতা প্রতিষ্ঠা করার জন্য আমরা একটা বেতন কাঠামো কিন্তু তৈরি করতে পারি। তো এতক্ষণ যা আলোচনা ছিল এটা হচ্ছে আমরা কিভাবে একটা বাহ্যিক সমতা ভিত্তিক বেতন কাঠামো কিভাবে তৈরি করতে পারি সেটা নিয়ে আলোচনা। তো আমরা এখন চলে যাব হচ্ছে এই সংগ্রহিত তথ্যটা আবার আপনাকে এখানে বিশ্লেষণ করতে হবে। তো আমরা তথ্য সংগ্রহ করলেই চলে না, সেটাকে আমরা বিশ্লেষণও করি। তো বিশ্লেষণ করার ক্ষেত্রে এখানে একটা টেকনিক অবলম্বন করে যে আপনি যখন বাহ্যিক সমতা বিধান করতে যান, আপনি প্রত্যেকটা প্রতিষ্ঠানে যখন জরিপ চালাবেন তথ্যগুলো আপনার কর্মীদের থেকে সংগ্রহ করবেন, কোনো মালিক পক্ষ থেকে সংগ্রহ করবেন না। এবং এগুলা তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে খুব সাবধানতার সাথে এগুলা সংগ্রহ করতে হবে। এবং এখানে বিগত 3 মাস অন্তর অন্তর তাদের বেতন কাঠামো কি ছিল এইগুলো আপনি একটু খেয়াল করতে পারেন, তাহলে কিন্তু আপনি অথেন্টিক তথ্যটা পাবেন। আর আপনি যদি এই টেকনিকটা অবলম্বন না করেন তাহলে কিন্তু আপনি সঠিক তথ্য পাবেন না। আপনি যদি মালিক পক্ষ থেকে তথ্য নেন এবং তথ্য নেওয়ার ক্ষেত্রে যদি আপনি ইন্টারনেট থেকে অথবা কারো যে কোনো প্রকাশিত সোর্স থেকে আপনি কপি করে তথ্য নিয়ে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই তথ্য বিশ্লেষণ করে আপনি যদি বেতন কাঠামো নির্ধারণ করেন আপনি কিন্তু সঠিক বেতন পাবেন না। তো আমরা এই ছিল হচ্ছে বাহ্যিক সমতা বিধান করার আমরা কিছু টেকনিক দেখলাম। আবার এখানে বেতনের সমতা বিধান করারও পদ্ধতি আছে। তো আমরা যদি বাহ্যিক সমতা বিধান হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে আমি সেম লেভেলে আমার বেতন কাঠামোটা ঠিক করা। তো এখানে বেতনের সমতা বিধানের পদ্ধতি করার ক্ষেত্রে আমাদের এখানে বলা হচ্ছে যে আমরা অন্য প্রতিষ্ঠানের সাথে যদি বেতনের সমতা বিধান করতে চাই এটা বাহ্যিক সমতা বিধানে যাবে। আর আমি যদি আমার প্রতিষ্ঠানে আমরা এখানে সমতা বিধান করতে যাই, অন্যান্য বাহ্যিক প্রতিষ্ঠান হোক, অভ্যন্তরীণ আপনার এখানে সমতা হোক, অথবা এখানে ব্যক্তিগত সমতা হোক, এই সবগুলা বিষয় মিলাই আমি যদি আমার প্রতিষ্ঠানের বেতনের সমতা আনতে চাই, পে লেভেল পলিসিতে বা বেতনের সমতা পদ্ধতিতে আমরা এখানে 3টা টেকনিক অবলম্বন করি। এতক্ষণ যে আলোচনা করেছি এটার উপর ভিত্তি করে আপনি এখন বেতনটা সমতা বিধান করবেন। এখন আপনি কিভাবে সমতা বিধান করবেন? আপনি দেখতেছেন যে বাইরের প্রতিষ্ঠান বেশি বেতন দিচ্ছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের বেতন বাড়ানো দরকার বা আপনার প্রতিষ্ঠানের বেতনটা সমতাতে নিয়ে আসা দরকার। তো এটা আপনি কিভাবে করবেন? তো এই বেতনের সমতা বিধান করার ক্ষেত্রে 3টা টেকনিকের কথা বলেছে, যে পে লেভেল পলিসির ক্ষেত্রে আমরা 3টা পলিসি অবলম্বন করে আপনার বেতনটা সমতা বিধান করতে পারি। প্রথমটা হচ্ছে আপনার এখানে সাম্যকরণ পদ্ধতি। সাম্যকরণ পদ্ধতি বলতে আমরা এখানে বলি যে আপনার এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্নভাবে তাদের প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আপনার যেই প্রতিযোগিতার সাথে সমতা বিধানের লক্ষ্যে কিন্তু আপনার এখানে প্রতিষ্ঠানের বেতন কাঠামোটা সমান রাখার জন্য এইখানে আমরা এটা বলে হচ্ছে ইকুয়ালাইজেশন মেথডে তারা বেতনটা নির্ধারণ করে। তার মানে এখানে তাদের অভ্যন্তরীণ প্রতিষ্ঠানের অভ্যন্তরের প্রতিযোগিতার সাথে আপনার সমতা বিধান করার জন্য এইখানে সাম্যকরণ পদ্ধতিতে তারা যেতে পারে। সাম্যকরণ পদ্ধতির মূল কথা হচ্ছে যে আপনার প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে আপনি সমতার সাথে বা প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে সেম লেভেলে আপনি বেতন কাঠামোটা মেনটেন করে যাবেন। এটা হচ্ছে সাম্যকরণ পদ্ধতি, যে আপনি আপনার ইন্ডাস্ট্রিতে অন্যান্য যে ফ্যাক্টরিগুলা
বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো বেতন দিচ্ছে তারা যদি আপনার প্রতিষ্ঠান থেকে বেশি বেতন দেয় তাহলে আপনি তাদের সমানে বেতন দিবেন। এটা হচ্ছে মূল কথা, যে তারা যদি 16,000 টাকা একজন অপারেটরের জন্য বেতন দেয়, আপনি যদি দেন 14,000 টাকা, তাহলে আপনি সেটাকে বাড়ায় 16,000 টাকা পর্যন্ত নিয়ে যাবেন। এটাকে আমরা বলেছি সাম্যকরণ নীতি, অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের সাথে আপনার মিল করা। আর শীর্ষ পদ্ধতি হচ্ছে যে প্রতিযোগী প্রতিষ্ঠান তার কর্মচারীদেরকে যেভাবে বেতন দিচ্ছে তার থেকে আপনি একটু বেশি বেতন দিবেন। যে প্রতিযোগী প্রতিষ্ঠান যদি 16,000 টাকা দেয়, আপনি 17,000 টাকা দিবেন। তার মানে আপনি সবসময় বেতন দেওয়ার ক্ষেত্রে আপনার কর্মীদেরকে, আপনার ইন্ডাস্ট্রিতে আপনি সবসময় টপে থাকবেন, আপনি সবসময় আপনার কর্মীদেরকে বেশি বেতন দিবেন। তো এইটা হলে আপনার ইন্ডাস্ট্রিতে এক নামে আপনাকে, আপনার প্রতিষ্ঠানটাকে চিনবে যে এই প্রতিষ্ঠান এই পোস্টের জন্য কর্মীদেরকে সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে, বা বেতন বোনাস সবচেয়ে বেশি প্রদান করে এই প্রতিষ্ঠানটা। তো এটা যদি আপনি এই পলিসিটা নেন যে শীর্ষ পদ্ধতি বা লিড পলিসি, তো এটাতে আপনি আপনার প্রতিষ্ঠানে অন্যান্য যে প্রতিযোগী প্রতিষ্ঠান আছে তাদের থেকে বেশি বেতন নির্ধারণ করবেন। এটা হচ্ছে এখানে কথা। আর ধীর পন্থা যেটা আছে, ধীর পন্থা এটাও আপনার বেতনের ক্ষেত্রে আমরা ইকুইটি নির্ধারণ করার ক্ষেত্রে আমরা বলি যে প্রতিষ্ঠান তার প্রতিযোগী প্রতিষ্ঠান হতে বেতন সর্বনিম্ন রাখবে। মানে এইখানে আমরা প্রথমটা পড়েছি হচ্ছে সমতার ভিত্তি, যে প্রতিযোগী প্রতিষ্ঠানের সমান বেতন দিবেন। দ্বিতীয়টা পড়েছি তাদের থেকে বেশি বেতন দিবেন। আর তৃতীয়টা হচ্ছে তাদের থেকে কম বেতন দিবেন, যে তারা যদি আপনার 16,000 টাকা দেয়, আপনি 15,000 টাকা দিবেন। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে যেসব প্রতিষ্ঠানগুলো আপনার প্রোডাকশন এত ভালো না, অথবা যেসব প্রতিষ্ঠানগুলো অলাভজনক, যাদের এখানে প্রফিট হয় না, তারা কিন্তু এখানে এই সর্বনিম্ন বেতনটা দেয়। তো এইভাবে আমরা দেখি যে এই তিনটা আপনার পলিসি অ্যাপ্লাই করে এই বেতন সমতা পদ্ধতি, তিনটা বেতন সমতা পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু আমরা যে কোনো ইন্ডাস্ট্রিতেই আমরা আমাদের যে ইকুইটি পে সেটা কিন্তু এনশিওর করতে পারি। তো আপনাকে যদি প্রশ্ন দেয় যে আপনার বেতন সমতা পদ্ধতি আলোচনা করুন, তাহলে আপনি এই তিনটা পদ্ধতি আলোচনা করে দিবেন। তো আমরা এরপরে চলে যাব আমাদের এখানে টপিক যেটা আছে। অনেক টপিকই আপনাদের এখানে আলোচনা আছে, এগুলো আপনারা আগেও আলোচনা শুনেছেন। আপনাদের এটা একটা আপনার কোর্সই ছিল, তো সেই কারণে সবকিছু পড়ানো যাবে না। এরপরে যে টপিকটা আছে ব্যক্তি ভিত্তিক বোনাস এবং পুরস্কার। তো ব্যক্তি ভিত্তিক বোনাস এবং পুরস্কার যেটা আছে, এটার ক্ষেত্রে আমরা এটাও আপনার একটা আমরা বলি যে একটা কৌশল, যে ব্যক্তি ভিত্তিক বোনাস এবং পুরস্কার যেটা আছে, যে ইন্ডিভিজুয়াল বেস বোনাস এন্ড রিওয়ার্ডস, এইটা দিয়েও আমরা প্রতিষ্ঠানে আমাদের যারা কর্মী আছে তাদেরকে আমরা ধরে রাখতে পারি। কারণ আমরা জানি যে ভালো কর্মীরা, তাদেরকে যদি আপনি এই ইন্ডিভিজুয়াল বেস বোনাস এবং রিওয়ার্ডস না দেন, তাহলে আপনার প্রতিষ্ঠানে তারা থাকবে না। কারণ ভালো কর্মীরা সবসময় তাদের যেহেতু ট্যালেন্ট আছে, ট্যালেন্ট পিপলদেরকে কিন্তু আপনার প্রতিষ্ঠানে আটকে রাখা খুব কঠিন। কারণ তারা ভালো অফার পেলে, ভালো সুযোগ পেলে তারা কিন্তু অন্য প্রতিষ্ঠানে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি তাদেরকে ধরে রাখতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা অবশ্যই লাগবে। তো সেই কারণে আমরা এখানে ব্যক্তিভিত্তিক বোনাস এবং পুরস্কারের ধরন যেটা আছে সেটা নিয়ে এখন একটু আলোচনা করি। যে আপনার এখানে আমরা ব্যক্তি বিশেষের জন্য কি ধরনের বোনাস এবং পুরস্কার আমরা এখানে ডিজাইন করতে পারি। তো প্রথমে এটা যেটা বলা হয়েছে যে আমি ব্যক্তি বিশেষের জন্য বা ইন্ডিভিজুয়াল বেস বোনাস এবং রিওয়ার্ডস এর জন্য প্রথম যেটা আছে, আমরা উপস্থিতি বোনাস দিতে পারি। যে একটা কর্মীকে যদি আমি সন্তুষ্ট করতে চাই, তাহলে এখানে উপস্থিতি বোনাসটা আমরা এখানে দিতে পারি। যে আপনার এখানে উপস্থিতি বোনাস যেটা আছে, যে আমরা জানি যে শ্রমিকরা যদি নিয়মিত উপস্থিত থাকে প্রতিষ্ঠানে, আমরা দেখি যে কোনো কর্মী যদি একদিনও আপনার প্রতিষ্ঠানে বছরে একদিনও যদি সে অনুপস্থিত না থাকে, তাহলে বছর শেষে তাকে কিন্তু একটা পুরস্কারের ব্যবস্থা অনেক প্রতিষ্ঠান করে থাকে। তো এটাকে আমরা বলি হচ্ছে উপস্থিতি বোনাস। সে যেহেতু সারা বছর সে প্রতিষ্ঠানে একদিনও সে অনুপস্থিত থাকে নাই, তো সেই ক্ষেত্রে এই বোনাসটা সে পাবে। তো এটা আমরা একটা পুরস্কার আমরা সেট করে রাখি, যে ব্যক্তি বিশেষকে পুরস্কৃত করার জন্য। যদি আমরা এই পুরস্কারটা রাখি, খুব অল্প টাকায় আপনি পুরস্কারটা রাখলেন, কিন্তু যে আপনার প্রত্যেক দিন প্রতিষ্ঠানে আসতেছে এবং সে একদিনও অনুপস্থিত থাকে না, হ্যাঁ, তাকে যদি আপনি এই সম্মানটুকু দেন, তাহলে কিন্তু সে পার্সোনালি আপনার দেখা যাবে যে সে স্যাটিসফাই থাকবে। তার সম্মানটা আপনার এখানে বেশি কিছু না, তাকে আপনি ধরেন যে আপনার প্রতিষ্ঠানের যে হেড আছে তার হাত থেকে তাকে একটা, আপনি ধরেন যে একটা ক্রেস্ট দিয়ে দিলেন, একটা ক্রেস্ট আপনি 600-700 টাকা দিয়ে একটা ক্রেস্ট তাকে দিয়ে দিলেন, এতেই দেখা যাবে যে সে সন্তুষ্ট। এবং এই ক্রেস্ট পাওয়ার কারণে সে আপনার প্রতিষ্ঠানে এর পরের বছরও দেখা যাবে যে সে আপনার আর অনুপস্থিত থাকবে না। তো এটা হচ্ছে সিস্টেম, এটা দিয়ে আমরা এখানে উপস্থিত বোনাসটা যেটা আছে, এটা দিয়ে কিন্তু আমরা একটা প্রতিষ্ঠানে কর্মীদেরকে আমরা মোটিভেট করতে পারি। এরপরে হচ্ছে আপনার চাকরির
আমরা এখানে দীর্ঘত্ব এবং জ্যেষ্ঠতার পুরস্কার, যারা আপনার প্রতিষ্ঠানে ধরেন যে 10, 15, 20, 25 বছর ধরে আছে, তারা হচ্ছে আপনার জ্যেষ্ঠ কর্মী। তো এই জ্যেষ্ঠ কর্মীদেরকে তাদের স্বীকৃতি স্বরূপ, তারা এতদিন আপনার প্রতিষ্ঠানে যেহেতু আছে, তাদেরকে আপনি কিছু উৎসাহমূলক আপনি কিছু পুরস্কার দেন। ধরেন যে যারা 25 বছর আপনার প্রতিষ্ঠানে কাজ করতেছে, তো তাদেরকে আপনি এখানে আমরা এই জাপানে দেখি এই সিস্টেমটা আছে যে তাদেরকে স্বর্ণের কুপিন দেওয়া হয়, যে তারা প্রতিষ্ঠানে যখন আসবে তাদের একটা ব্যাজ থাকবে, এই ব্যাজটা আপনার গোল্ড দিয়ে বানানো থাকবে, সেই প্রতিষ্ঠানে এসে এই গোল্ড প্লেট পরা যে ব্যাজটা আছে সেটা পরবে। তো স্বর্ণের কোটপিন দেখে বোঝা যাবে যে সে প্রতিষ্ঠানের সবচেয়ে বয়োবৃদ্ধ এবং অনেকদিন ধরে এখানে সেবা দিচ্ছে। অথবা আপনার প্রতিষ্ঠানে অন্যান্য কিছু আপনি দিতে পারেন তাকে, কোনো ধরনের ধরেন আপনার এখানে গরিব কথা বলা হয়েছে, আপনি কলম দিতে পারেন, অথবা যে যেই কাজের সাথে জড়িত তাকে ওই জিনিসটা আপনি গিফট করতে পারেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে যারা দীর্ঘদিন আপনার প্রতিষ্ঠানে কাজ করতেছে তারা কিন্তু এখানে উৎসাহিত হবে, এবং এখানে যারা জুনিয়র আছে তারাও এটা দেখে সে অনার ফিল করবে যে আমারও এই স্বর্ণের কোটপিন দরকার, আমিও এখানে 10-15 বছর সার্ভিস দিব। এরপরে হচ্ছে আমরা এখানে অস্থায়ী পদ আপনার স্থায়ীকরণের যে পুরস্কার আছে, যে আমরা এখানে ব্যক্তিভিত্তিক বোনাস এবং পুরস্কারের ধরন যেহেতু দেখছি, যে অস্থায়ী পদটাকে আপনি স্থায়ী করে দিলেন, এটাও একটা আপনার এখানে পুরস্কার হিসাবে কাউন্ট হবে। তো এটা আমরা দেখি যে আমরা মাস্টার রোলের যারা কর্মচারী আছে, আপনারা জানেন অনেক প্রতিষ্ঠানেই আছে যে মাস্টার রোলের কর্মচারী যারা আছে তারা কিন্তু তাদেরকে যদি আপনি স্থায়ী করে দেন, যারা আমরা সরকারি আমাদের কলেজে অনেক মাস্টার রোল কর্মচারী আছে, তাদেরকে যদি আমরা স্থায়ী করে দেয়, তারা দেখা যাবে যে সারা জীবন আপনার এখানে গুণগান গাইবে এবং আপনাকে সারা জীবন সে দেবতার মতোই দেখবেন। তো এটা হচ্ছে আমরা একটা টেকনিক বলি যে যারা ধরেন যে অস্থায়ী আছে তাদেরকে যদি আপনি স্থায়ী করে দেন, এটাই তাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। তো এটাও করা যেতে পারে, এটা একটা আপনার ব্যক্তি বিশেষকে আপনার পুরস্কৃত করার মাধ্যম। এরপর হচ্ছে প্যাটেন্ট পুরস্কার। প্যাটেন্ট পুরস্কার বলতে নতুন কোনো কিছু উদ্ভাবন যদি কেউ করে, নতুন কোনো কিছু বা নতুন ইনোভেটিভ কোনো আইডিয়া যদি আপনার প্রতিষ্ঠানে কেউ দেয়, তাহলে তাকে তার সেই প্রতিভার আপনার স্বাক্ষর হিসাবে আপনি তাকে প্যাটেন্ট পুরস্কার দিতে পারেন, যে এই লোক এই আপনার প্রতিষ্ঠানে এই জিনিসটা সে সংযোজন করেছে। তো ওই আপনার যে ইনোভেটিভ আইডিয়াটা সে দিয়েছে, ওই আইডিয়াটার নিচে আপনার ধরেন যে এখানে উদ্ভাবক হিসেবে তার নামটা যদি আপনি লিখে দেন, এটাই তার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হবে, যে প্রতিষ্ঠানে সে বা এই কর্মীটা এই আপনার টেকনিক বা এই ইনোভেটিভ আইডিয়াটা সে সংযুক্ত করেছে। তাহলে দেখা যাবে যে অন্যান্য কর্মী যারা আছে তারা এটা দেখে উৎসাহিত হবে এবং সেও ইনোভেটিভ কোনো কিছু চিন্তা করার ক্ষেত্রে কিন্তু সে আগ্রহী হবে। এরপর হচ্ছে আপনার এখানে পরামর্শ পরিকল্পনা যেটা আছে, তো এখানে পরামর্শ পরিকল্পনাতে আমরা এখানে দেখি যে বিভিন্ন কাজ এবং প্রকল্প সম্পর্কে ধারণা দেওয়া এবং কিভাবে কাজ করলে সহজেই এই কাজ সম্পন্ন করা যায় এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়ক হবে, এইটা জন্য কিন্তু আমরা অনেক সময় যারা এখানে অভিজ্ঞ কর্মী আছে তাদের কাছ থেকে এই আমরা সাজেশন গুলা চাই। তো এই সাজেশন গুলা যারা দেয়, তাদের সাজেশনের কারণে যদি আমাদের প্রতিষ্ঠানের একটা সমস্যার সমাধান হয়, তাহলে কিন্তু তাদেরকে আমরা পুরস্কৃত করতে পারি, যে দীর্ঘদিন এই সমস্যাটা ছিল, একটা কর্মী এই সমস্যাটা নিয়ে চিন্তা করেছে এবং সে সাজেশন দিয়েছে এবং তার সাজেশনে এই সমস্যাটা সমাধান হয়েছে, তো সেই কারণে তাকে আমরা পুরস্কৃত করলাম। তাহলে এটাও কিন্তু একটা টেকনিক। এরপর হচ্ছে আপনার বিশেষ কৃতিত্বের পুরস্কার আপনি দিতে পারেন, যে বিভিন্ন পর্যায়ে আপনার অসাধারণ আপনার এখানে কর্মদক্ষতার জন্য আপনার স্বল্প সংখ্যক কর্মীকে কিন্তু আপনি এখানে স্পেশাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিতে পারেন। তো এটা আমরা অনেক প্রতিষ্ঠানে দেখে থাকি যে এটা অনেক কর্মীদেরকে দেওয়া হয়ে থাকে। যেমন আপনার প্রতিষ্ঠানে একজন ধরেন এখানে অ্যাকাউন্টেন্ট আছে, তাকে আপনি কোন ধরনের ট্রেনিং ফ্যাসিলিটিস দেন নাই, কিন্তু সে দেখা গেল যে এসএসসিএ করলো অথবা এসএসসিএ কমপ্লিট করলো, তো সে তার ব্যক্তিগত উদ্যোগেই সে এটা করেছে এবং এটা করার ফলে আপনার প্রতিষ্ঠানে কিন্তু সে অ্যাকাউন্টেন্টের পোস্ট থেকে সে আপনার প্রমোশন পেয়ে উপরের লেভেলে আপনার অ্যাকাউন্টস ধরেন যে ম্যানেজার অথবা সে ফাইন্যান্স ম্যানেজার হিসেবে নিয়োগপ্রাপ্ত হইলো। তো এটাকে তাকে আপনি বিশেষভাবে কৃতিত্বের পুরস্কার দিন, যে সে ব্যক্তিগত উদ্যোগেই তার এখানে দক্ষতা বৃদ্ধি করেছে এবং তাকে একটা পুরস্কার আপনি এই ক্ষেত্রে প্রমোশনের মাধ্যমে কিন্তু আপনি দিতে পারেন। এরপর হচ্ছে আপনার প্রতিযোগিতা বোনাস যেটা আছে, প্রতিযোগিতা বোনাসের ক্ষেত্রে আমরা এখানে প্রতিষ্ঠানের উৎপাদনের ক্ষেত্রে বা বিভিন্ন বিষয়ে আপনি এখানে প্রতিযোগিতা করতে পারেন। যেমন আপনি যে কোনো সপ্তাহে যে কোনো একদিন প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য আপনি আপনার প্রতিষ্ঠানে 100 জন কর্মী থাকলে তাদেরকে 10টা দলে ভাগ করে
আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আপনি তাদেরকে বিভিন্ন এলাকা ভাগ করে প্রতিষ্ঠানের ভিতরে দিয়ে দিতে পারেন যে মানে এই দলটা এই এলাকা, এই দলটা এই এলাকা পরিষ্কার করবে, এবং যে সবচেয়ে ভালো সুন্দর করে পরিষ্কার করতে পারবে তাদেরকে আপনি পুরস্কৃত করবেন। তো এটা একটা আপনার প্রতিযোগিতা করলেন, তো 10টা দলের ভিতরে যে সবচেয়ে ভালো করেছে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে আপনি পুরস্কৃত করবেন। তো এটার মাধ্যমে কিন্তু আপনার কর্মীদের ভিতরে কিন্তু একটা প্রতিযোগিতার মনোভাব তৈরি হয় এবং কর্মীরা কিন্তু ভালো কাজে উৎসাহিত হয়। তো এটা শুধুমাত্র আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা না, যে কোনো ধরনের কাজের ক্ষেত্রেই এই ধরনের প্রতিযোগিতা, আপনি খেলাও হইতে পারে, খেলার মাধ্যমেও আপনি প্রতিষ্ঠানে খেলাধুলার আয়োজন করলে ইন্টারনাল আমরা বলি এখানে ইনডোর গেম যেগুলো আছে এগুলোর মাধ্যমে আপনি প্রতিযোগিতার আয়োজন করলে আপনার এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আপনি পুরস্কৃত করতে পারবেন। তো এইভাবে আমরা দেখি যে এখানে আমাদের এতক্ষণ যে আলোচনা ছিল যে ব্যক্তি ভিত্তিক আপনার বোনাস ও পুরস্কার কিভাবে প্রদান করা যায়। তো ব্যক্তি ভিত্তিক বোনাস ও পুরস্কার আপনারা এইভাবে আপনারা যদি আলোচনায় আসে আপনারা 7টা পদ্ধতি আপনারা লিখে দিতে পারেন। তো আমাদের এরপরে যেটা আছে আমরা এখানে কার্য সম্পাদন, আচ্ছা এখানে অনেকগুলো টপিকই আছে, এগুলো সবই আপনাদের আসলে কম্পেনসেশন ম্যানেজমেন্টের চ্যাপ্টার থেকে সরাসরি হুবহু কপি করে দিয়ে দিয়েছে, পুরো বইয়ের জিনিসটাই এখানে তুলে দিয়েছে। তো এত কিছু আসলে পড়া সম্ভব না, আমরা কিছু জিনিস বাদ দিলাম। তো আমরা এখন 8.6 এ আলোচনা শুরু করব। 8.5 আমাদের আলোচনা শেষ। 8.6 যেটা আছে, 8.6 এ হচ্ছে উৎসাহদায়ক পারিতোষিক বা আমরা এখানে কম্পেনসেশন কিভাবে দিতে পারি এটা আমরা এখানে দেখব। তো এটা আমরা যদি একটা কর্মীকে মোটিভেট করতে যাই, মোটিভেট করতে গেলে আমাদেরকে এখানে আপনার ইনসেনটিভ ওয়েজেস তাদেরকে দেওয়া লাগে। তো ইনসেনটিভ ওয়েজেস যেটা আছে, যে আমরা জানি যে প্রতিষ্ঠানে যারা কর্মী আছে তারা নিয়মিত তাদের কাজের জন্য তারা একটা পারিশ্রমিক পায়, এটাকে আমরা মজুরি বলি। তো এইটার বাইরে এই মজুরির বাইরে তাদেরকে যদি আপনি তাদের দক্ষতার জন্য অথবা তাদেরকে আপনি কাজের প্রতি আরো উৎসাহিত করার জন্য এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য তাদেরকে আরো মোটিভেট করার জন্য যদি কোনো উৎসাহমূলক বা এখানে অতিরিক্ত কোনো আপনার এখানে বোনাস টোনাস দিয়ে থাকেন, সেটাকে আমরা বলি হচ্ছে আপনার ইনসেনটিভ ওয়েজেস বা উৎসাহদায়ক মজুরি। মানে মজুরির বাইরে, এটা কিন্তু মজুরির ভিতরে না, মজুরির বাইরে আপনার রেগুলার যে আপনি মজুরিটা দিচ্ছেন বা বেতনটা দিচ্ছেন, এইটার বাইরে যদি কর্মীদেরকে আপনি মোটিভেট করার জন্য বা প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য তাদেরকে অতিরিক্ত কাজ করানোর জন্য বা তাদের ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য যদি তাদেরকে আপনি আপনার এইখানে বিভিন্ন ধরনের বোনাস টোনাস বা সুবিধাদি আপনি যদি অ্যাড করেন, তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে আপনার এখানে ইনসেনটিভ ওয়েজেস। তো এই ইনসেনটিভ ওয়েজেসটা কিন্তু আপনার নর্মাল বেতন কাঠামো বা মজুরির বাইরে একটা আলাদা এডিশন হিসেবে আমরা অ্যাড করি। তো এখানে এইটার মূল কারণই হচ্ছে প্রতিষ্ঠানের আমরা উৎপাদন বৃদ্ধি করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই ইনসেনটিভ ওয়েজেসটা লাগে। যে নর্মাল বেতন দিলে প্রতিষ্ঠানের কর্মীরা নর্মাল কাজ করবে, আপনি যদি তাদেরকে এই নর্মাল বেতন মজুরির বাইরে এক্সট্রা কিছু আপনি যদি তাদেরকে দেন, তাহলে তাদেরকে দিয়ে এক্সট্রা কিছু কাজ করাতে পারবেন। তার মানে হচ্ছে প্রতিষ্ঠানে যদি আপনি উৎপাদন বৃদ্ধি করতে যান অথবা প্রতিষ্ঠানে যদি আপনি অতিরিক্ত কোনো কাজ করাইতে যান, তাহলে সেই অতিরিক্ত কাজের জন্য প্রতিষ্ঠানের কর্মীদেরকে অতিরিক্ত মজুরি দিতে হবে। নাইলে আপনি ওই যে ফাও শুধু শুধু আপনার কর্মীদেরকে খাটায় আপনি তাদের 8 ঘন্টা কাজ করার কথা আপনি তাদেরকে 10 ঘন্টা 12 ঘন্টা প্রতিষ্ঠানে রাখলেন, বেতন একই দিলেন, এই কর্মীরা কিন্তু খুব সহজেই বুঝে যাবে যে তাদেরকে আপনি ডিপ্রাইভ করতেছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা কখনোই স্যাটিসফাই থাকবে না এবং তারা সুযোগ পাইলেই কাজে কিন্তু ফাঁকি দিবে। তো সেই কারণে আমরা এখানে উৎসাহদায়ক মজুরির মূল কথাই হচ্ছে যদি আপনি অতিরিক্ত উৎপাদন করাইতে চান, অতিরিক্ত উৎপাদনশীলতা বৃদ্ধি করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার তাদেরকে ইনসেনটিভসও দিতে হবে। দ্যাট মিনস উৎসাহদায়ক তাদেরকে মজুরি বা বেতন আপনার দিতে হবে। তো উৎসাহদায়ক মজুরি বা বেতনের লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে একটু আগে যেটা আমরা আলোচনা করেছি এটাতে চলে আসে, যে আমরা এখানে যদি উৎপাদনশীলতা বৃদ্ধি করতে যাই বা উৎপাদন বৃদ্ধি করতে চাই, দ্যাট মিনস আপনার এখানে মুনাফা অর্জন করতে গেলে কিন্তু আপনার এখানে উৎসাহদায়ক মজুরি দিতে হবে। তার মানে উৎপাদন বৃদ্ধি পেলেই আপনার এখানে মুনাফাটা বৃদ্ধি পাবে। আবার এখানে এই যে উৎপাদন বাড়ানোর কথা বলছে, আবার মুনাফা বাড়ানোর কথা বলছে। মুনাফা অর্জন করতে চাইলে, উৎপাদন বাড়াইতে চাইলে, অথবা আপনার শ্রমিক মালিক সম্পর্ক যদি আপনি ভালো করতে চান, হ্যাঁ, এবং প্রতিষ্ঠানে যদি আপনি ব্যয় হ্রাস করতে চান, আপনার প্রতিষ্ঠানে একটা কর্মী সে 8 ঘন্টা পরিশ্রম করে সে ধরেন যে আপনার 1000 ইউনিট সে প্রোডাক্ট প্রডিউস করে, তো আপনি তাকে যদি আপনি বলেন যে তুমি যে 60 মিনিট কাজ করতেছো, এই 60 মিনিটের কাজটাকে যদি 50 মিনিটে করতে পারো এবং তুমি এই 8 ঘন্টার জায়গায় যদি
তুমি এখানে প্রত্যেক ঘন্টাতে যদি তুমি 10 মিনিট করে সেভ করো, তাহলে কিন্তু তুমি আরো অতিরিক্ত 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট কাজ করার সুযোগ পাও। তাহলে তুমি 8 ঘন্টাই কাজ করবা, কিন্তু তুমি সুবিধা পাবা হচ্ছে এখানে আরো 1.5 ঘন্টা অতিরিক্ত কাজ করার জন্য তুমি এখানে অতিরিক্ত সুবিধা পাবা। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে সে কিন্তু যে 8 ঘন্টার কাজটা সে এটা 6 ঘন্টাতে করার চেষ্টা করবে। তাহলে কিন্তু আপনার 2 ঘন্টা, আপনি 8 ঘন্টায় তাকে কাজ করাবেন, সে 8 ঘন্টার কাজটা সে 6 ঘন্টাতে গেল এবং অতিরিক্ত 2 ঘন্টা সে দক্ষতার সাথে আরো এখানে আপনার উৎপাদন বাড়ায় দিল। তো সেই ক্ষেত্রে দেখা গেল আপনার প্রতিষ্ঠানে কিন্তু যে বেতনটা তাকে দিচ্ছেন তাকে যদি একটু বাড়ায় দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হবেন। কিভাবে? যে আপনার প্রতিষ্ঠানে ধরেন আপনার প্রতিষ্ঠান যে 8 ঘন্টা খোলা আছে, 8 ঘন্টা খোলা থাকলে আপনার এখানে এসির বিল বলেন অথবা ইলেকট্রিসিটি চার্জ বলেন অথবা প্রতিষ্ঠানের অন্যান্য মেশিন চলতেছে মেশিনের খরচ বলেন, হ্যাঁ মেশিনের তেল খরচ বলেন, আপনার অনেক ফ্যাক্টরিতে আমরা দেখি যে এখানে কিন্তু বিদ্যুৎ চলে যায়, তো এটা তেলে চালাইতে হয়। তো সেই ক্ষেত্রে যদি একটা কর্মী 1 ঘন্টার কাজটা সে 50 মিনিটে করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনার প্রতিষ্ঠানের লাভ। তো সেই কারণে আমরা ব্যয় হ্রাস করার ক্ষেত্রেও তাকে কিন্তু আমরা উৎসাহদায়ক মজুরি তাকে দিতে পারি। তো এছাড়াও স্বল্প সময়ে অধিক কাজ করার জন্য অথবা কাজের প্রতি সন্তুষ্ট বৃদ্ধি করার জন্য কিন্তু আমরা এই মজুরিগুলো তাদেরকে দিয়ে তাদেরকে কাজে উৎসাহ দিতে পারি। তো এটাই হচ্ছে উৎসাহদায়ক মজুরির মূল উদ্দেশ্য। তো আমাদেরটা এখনই কেটে যাবে, কেটে গেলে আপনারা আবার জয়েন করবেন। জয়েন করলে আমরা 10-15 মিনিট একটু আলোচনা করব, করে আমরা আজকের 10-15 মিনিট 20 মিনিট লাগবে, আমরা আলোচনা এই চ্যাপ্টারটা আজকে শেষ করে দিব। ঠিক আছে, আমাদের একটু পরে কেটে যাবে। তো উৎসাহদায়ক আপনার এখানে পরিশোধের প্রধানের সময় বিবেচ্য বিষয় আছে, এইগুলো আমরা একটু টেনে যাব। ঠিক আছে, এইগুলো আপনার সবকিছুই আপনার এখানে পড়ানো নাই, মানে পড়াতে গেলে অনেক সময় লাগবে, এইগুলো আপনারা নিজেরা একটু দেখে নিলে পারবেন। হ্যাঁ, আমাদের এখানে উৎসাহদায়ক মজুরির তো আমাদের এখানে আমরা যেটা আলোচনা করছিলাম, এই উৎসাহদায়ক মজুরির লক্ষ্য উদ্দেশ্য আমরা করলাম। এই উৎসাহদায়ক মজুরির লক্ষ্য উদ্দেশ্য করার পরে আমরা এখানে উৎসাহদায়ক পারিতোষিক বা মজুরিটা প্রদান করার ক্ষেত্রে বিবেচ্য কিছু বিষয় আছে, যে আমি যখন উৎসাহদায়ক মজুরিটা আমি ডিজাইন করতে যাব, আমরা জানি যে প্রতিষ্ঠানে যে মজুরিটা দেয় এটার বাইরে আপনি অতিরিক্ত মজুরি দিলেই, যেটা দিয়ে আপনি আপনার উৎপাদনশীলতা বা উৎপাদন বাড়ানোর জন্য কর্মীদেরকে মোটিভেটেড করতে পারবেন, সেটাকে আমরা উৎসাহদায়ক মজুরি বলতেছি। এই উৎসাহদায়ক বা ইনসেনটিভ ওয়েজের যেটা আছে, এইটাকে আপনি যখন ডিজাইন করতে যাবেন বা আপনার প্রতিষ্ঠানে দিতে যাবেন, অবশ্যই আপনার এই বিষয়গুলো খেয়াল করা লাগবে। যেমন এইখানে অতিরিক্ত খরচ হ্রাস, যাতে আপনার এখানে উৎসাহদায়ক মজুরি দিতে যায় আপনার যাতে এখানে ব্যয় বেড়ে না যায়, প্রতিষ্ঠানের এখানে আপনার উপরে যে খরচগুলো আছে এগুলো হ্রাস করেই আপনার এখানে এই অতিরিক্ত যেই আমরা যেটা বলতেছি যে উৎসাহদায়ক যে মজুরি, এটা কিন্তু আপনি দিতে হবে। আপনার প্রতিষ্ঠানের খরচ বাড়ায় যদি আপনি অতিরিক্ত আবার মজুরি দিতে চান বা উৎসাহদায়ক মজুরি দিতে চান, সেই ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান কখনোই প্রফিট করতে পারবে না। তো সেই কারণে আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি উৎসাহদায়ক মজুরি দিবেন, কিন্তু টেকনিক বা বিবেচ্য বিষয় হচ্ছে এইগুলা। প্রথমেই হচ্ছে আপনার অতিরিক্ত খরচ আপনার হ্রাস করতে হবে। যেমন আমরা বলেছি যে আপনি 6 ঘন্টার কাজটা যদি 8 ঘন্টার কাজটা যদি 6 ঘন্টাতে করাইতে পারেন, তাহলে এখানে ফ্যানের নিচে এসির নিচে আপনার কর্মীরা বৈশা যে 8 ঘন্টা কাজ করে 1000 ইউনিট প্রডিউস করতেছে, তাকে 6 ঘন্টা কাজ করায় 1000 ইউনিট প্রডিউস করায় নিল, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 2 ঘন্টা কম কাজ করাইলেও আপনার প্রতিষ্ঠান লাভবান। তো এটাকে আমরা অতিরিক্ত উপরি খরচ বলতেছি। অনেক ধরনের খরচ আছে কারখানার ভিতরে, এরকম খরচ আপনারা খেয়াল করলেই বুঝবেন যে এই কাজটা এই যে যেভাবে এমপ্লয়িরা শুয়ে বসে কাজ করে, তারা যদি একটু সিরিয়াসলি এই কাজটা করতো, তাহলে এটা 5 ঘন্টাতেই করা সম্ভব। এখানে 8 ঘন্টা এখানে সময় নষ্ট করার কোনো দরকার ছিল। 8 ঘন্টা একটা প্রতিষ্ঠান চালায় রাখলে অবশ্যই এটাকে ইফেক্টিভলি চালাইতে হবে, তাহলে আপনার এখানে অতিরিক্ত খরচটা হ্রাস পাবে এবং আপনি কিন্তু উৎসাহদায়ক মজুরিটা বা ইনসেন্টিভ ওয়েজেসটা দিতে পারবেন। তারপর হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি। আপনি উৎসাহদায়ক মজুরি দিতে গেলে আপনার উৎপাদনশীলতা বৃদ্ধি না হইলে আপনি কখনোই লাভ করতে পারবেন। উৎপাদনশীলতা বৃদ্ধি বলতেই আমরা লেস ইনপুট বেটার আউটপুট বলি, যে আপনি যতটুকু ইনপুট দিচ্ছেন তাদের থেকে যদি আপনি ম্যাক্সিমাম আউটপুটটা নিয়ে আসতে পারেন, তাহলে আপনি বলতে পারতেছি যে আপনার কর্মীরা আপনার এখানে দক্ষ বা ইফিসিয়েন্ট। তো উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারলেই আপনি এখানে উৎসাহদায়ক মজুরিটা দিলে আপনার এখানে লাভ হবে। তারপর ব্যয় হ্রাস, ওভারঅল আপনার ব্যয়টা হ্রাস করতে হবে। ব্যয় হ্রাস হলে মুনাফা বৃদ্ধি পাবে। তো আপনার যদি উৎপাদন বাড়াইতে পারেন, উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারেন, আপনার এখানে প্রোডাকশন কস্ট কমাইতে পারেন, অবশ্যই আপনার এখানে মুনাফা বৃদ্ধি পাবে। মুনাফা বৃদ্ধি পাইলে আপনি এখানে উৎসাহদায়ক মজুরি দিলে আপনার লস হবে না। আর যদি আপনি অতিরিক্ত খরচ যেটা আগে ছিল সেটাই আছে, ব্যয়ও আপনার হ্রাস করতে পারেন নাই, উৎপাদনশীলতাও বাড়েন নাই, এরপরে যদি আপনি কর্মীদেরকে অতিরিক্ত আপনার এখানে
উৎসাহদায়ক মজুরি দেন, তার মানে আপনার প্রতিষ্ঠানের খরচ আরো বাড়াইলেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রতিষ্ঠানে কোনো মুনাফা হবে না, এবং আপনার এটা দিয়ে প্রতিষ্ঠানকে আপনি কিন্তু লং টার্ম টিকা রাখতে পারবেন না। এটা লং টার্ম টিকা রাখতে আপনার প্রতিষ্ঠান কিন্তু এখানে হিমশিম খাবে। এটা একটা কথা। এরপরে হচ্ছে আপনার এখানে সন্তুষ্টজনক বোনাস, এটাও আপনার এখানে আমরা যদি উৎসাহদায়ক মজুরি প্রদান করতে যাই আপনার আবার বোনাস বন্ধ করে দেন, সেই ক্ষেত্রেও কর্মীরা কিন্তু ডিমোটিভেট হবে। বোনাসটাও আপনার এখানে চালু রাখতে হবে। এরপর হচ্ছে সম্পর্কের উন্নয়ন করতে হবে। যদি আপনার সম্পর্কের উন্নয়ন করা যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে প্রতিষ্ঠানের কর্মীদেরকে যেই কথা বলবেন বা প্রতিষ্ঠানের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা অর্জন করার জন্য তাদেরকে সহজেই মোটিভেট করতে পারবেন, এবং আপনি এই ক্ষেত্রে সম্পর্কের উন্নয়ন দিয়ে কিন্তু আপনার এখানে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা যাবে, এবং উৎসাহদায়ক মজুরি আপনি কর্মীদেরকে দিলে আপনার লাভ হবে। তারপর হচ্ছে কর্মীদের দক্ষতা আপনার বাড়াইতে হবে, এবং উৎসাহদায়ক মজুরিটা আপনার এখানে সহজ পদ্ধতিতে হইতে হবে। মানে উৎসাহদায়ক মজুরিটা এমন না যে আপনি একটা কাল্পনিক একটা বিষয় তাকে বুঝাই দিলেন যে তুমি যদি এইভাবে কাজ করো, এইভাবে তোমার আমি বেতন একটু বাড়াই দিব, তাহলে তুমি বেনিফিটেড হবে। আসলে সে এটা বুঝেই নাই কিভাবে সে বেনিফিটেড হচ্ছে, তাহলে কিন্তু সে একটা সময় পরে যায় দেখবেন সে কিন্তু আর কাজ করতে উৎসাহ ফিল করবে না। এটা খুব সহজ হইতে হবে যে উৎসাহদায়ক মজুরিটা, যেমন আপনি নর্মালি মজুরি সে পায় হচ্ছে আপনার 15,000 টাকা, এবং সে যদি ভালোভাবে কাজ করে তাকে আপনি বুঝাইলেন যে তোমার প্রোডাকশন যদি তুমি বাড়াইতে পারো বা প্রতিষ্ঠানের লক্ষ্য যদি তুমি ফুলফিল করতে পারো, তাহলে তুমি এখন 15,000 টাকা পাচ্ছ, এটার সাথে তুমি উৎসাহদায়ক মজুরি হিসেবে আরো 3,000 টাকা পাবা, তার মানে 15 + 3 তুমি 18,000 টাকা মাসে বেতন পাবা। তো এটা হচ্ছে সহজ পদ্ধতি, তারে বুঝাই দিতে হবে সহজে যে সে কিভাবে বেনিফিটেড হচ্ছে। নাহলে কিন্তু আপনি লামসাম দিয়ে বুঝাইলে যে তুমি ধরো অতিরিক্ত কাজ করলে তুমি এখানে নর্মাল যে বেতন পাও এটা থেকে তুমি দ্বিগুণ হারে বেতন পাবা অথবা 1.5 গুণ হারে বেতন পাবা, এগুলো মুখে বললেন, কিন্তু কাজের ক্ষেত্রে সে কাজ করছে আপনার এখানে 10 ঘন্টা, কিন্তু আপনি তারে বেতন দিলেন আপনার 8 ঘন্টার, সেই ক্ষেত্রে কিন্তু সে আপনার ডিপ্রাইভ হবে। তো এইভাবে আমরা এখানে আইনানুগ নীতিমালাও আছে। আপনার এখানে উৎসাহদায়ক মজুরি প্রদান করতে গেলে আপনার অন্যান্য প্রতিষ্ঠানে এইভাবে দিচ্ছে কিনা বা আপনি আইনগতভাবে এভাবে দিতে পারবেন কিনা, তো সেটাও আপনার খেয়াল রাখা লাগবে। অন্যান্য প্রতিষ্ঠান যদি মামলা করে দেয় যে আপনি অযৌক্তিকভাবে বেতন বাড়াইলে আপনার শিল্পে বিশৃঙ্খলতা হবে বা ইন্ডাস্ট্রিতে আপনার এখানে স্ট্রাইক শুরু হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারবেন না। তো এখানে আইনানুগ নীতিমালাও আপনার দেখতে হবে যে আপনি কত টাকা আপনি ম্যাক্সিমাম বেতন দিতে পারবেন, তো সেই অনুযায়ী আপনার উৎসাহদায়ক মজুরিটা ডিজাইন করা লাগবে। এই হচ্ছে আপনার উৎসাহদায়ক মজুরি, আপনার প্রদানের বিবেচ্য বিষয়গুলো, এইগুলো আপনার নিচে আলোচনা করা আছে, এগুলো একটু দেখে নিন, তাহলে আপনার এখানে আর সমস্যা থাকবে না। তো এই উৎসাহদায়ক মজুরি প্রদান করতে গেলে আপনার আমরা যে বিবেচ্য বিষয়গুলো বললাম, এই বিবেচ্য বিষয়গুলোকে মাথায় রেখেই আপনার এখানে নীতিমালা তৈরি করা হয়। তো এই বিবেচ্য বিষয়টাকে মাথায় রেখেই নীতিমালা অনুযায়ী আপনি যদি চলেন তাহলে আপনি উৎসাহদায়ক মজুরি আপনি এখানে কিন্তু দিতে পারবেন কর্মীদের। এই নীতিমালার ক্ষেত্রে আমরা এখানে ন্যূনতম মজুরি অথবা বৈজ্ঞানিক ভিত্তি, গ্রহণযোগ্যতা, আইনগত ভিত্তি, সমজাতীয় নীতি, এইগুলা সবগুলোই আপনার এখানে পড়ার বিষয়। এইগুলা কিন্তু আমরা পড়লে আমাদের অন্য চ্যাপ্টার গুলো আমরা কভার করতে পারবো না। তো এখানে উৎসাহদায়ক মজুরি প্রদানের নীতি আর আমরা পড়লাম না, উৎসাহদায়ক মজুরি প্রদানের বিবেচ্য বিষয়গুলো আমরা শুধু আলোচনা করলাম যে উৎসাহদায়ক মজুরিটা কিভাবে প্রদান করা যায়। তো আমরা এখানে নীতিমালাটা বাদ দিলাম। নীতিমালাতে অনেক বিষয় আছে, এইগুলা আসলে পরে আপনার পারা যাবে না, এইগুলা খুব সহজ জিনিস, কিন্তু আপনার সময় লাগবে, এগুলো আপনারা চাইলে বাসায় একটু দেখে নিতে পারেন। তো এটার মাধ্যমে আমাদের এখানে 6 শেষ হয়ে গেলে আমরা চলে যাবো হচ্ছে 8.7 এ। তো 8.7 এর যে আলোচনা, 8.7 এ হচ্ছে আমরা উৎসাহদায়ক প্রণোদনামূলক পারিশ্রমিক পরিকল্পনাটা কিভাবে আমরা করতে পারি। যে আমরা উৎসাহদায়ক এই যে আমরা মজুরি প্রদান যে করব বা প্রণোদনামূলক পারিশ্রমিক যে দিব, এটা আমরা কিভাবে প্ল্যানেড ওয়েতে করতে পারি অথবা পরিকল্পিতভাবে এটা আমরা কিভাবে করতে পারি। তো এখানে পরিকল্পনা যেটা আছে, আমরা এখানে আর্থিক সুযোগ সুবিধা বা পারিশ্রমিক প্রদানের ক্ষেত্রে এখানে আমরা কিছু পরিকল্পনা এখানে ফলো করি, যেটা নিচে আপনার এখানে দেওয়া আছে। দেখেন, আমরা পরিকল্পনা অনুযায়ী যদি এখানে মজুরিটা দেই, আমরা এখানে ব্যক্তিগত ইনসেনটিভ দিতে পারি। উৎসাহদায়ক মজুরি প্রদান করার ক্ষেত্রে 3 ভাবে আমরা এটা দিতে পারি, যে ব্যক্তিগত ইনসেনটিভ দিতে পারি, অথবা আমরা দলগতভাবে ইনসেনটিভ দিতে পারি, অথবা এখানে সমগ্র সংগঠনকে আমরা কিন্তু এখানে ইনসেনটিভ দিতে পারি। এই 3 ভাবে আমরা এখানে আমরা যদি এই ইনসেনটিভ কম্পেনসেশন প্ল্যান করি, তো এই ইনসেনটিভ কম্পেনসেশন প্ল্যান করার ক্ষেত্রে আমরা এই 3টা ওয়েতে বা 3 উপায়ে বা পদ্ধতিতে কিন্তু আমরা এই উৎসাহদায়ক প্রণোদনামূলক পারিশ্রমিক কিন্তু আমরা দিতে পারি বা এই পরিকল্পনাটা করতে পারি। তো প্রথম যে পরিকল্পনাটা আছে যে ব্যক্তিগত ইনসেনটিভ, যে আপনি ব্যক্তিগতভাবে
আপনি এই উৎসাহদায়ক মজুরি প্রদান করার পরিকল্পনা করতে পারেন, যে ব্যক্তি বিশেষকে আপনি দিবেন, ইন্ডিভিজুয়াল পার্সন টু পার্সন আপনি এটা দিবেন। ব্যক্তি বিশেষকে দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে 3টা অ্যাপ্রোচ আছে। প্রথমটা হচ্ছে প্রতি একক কার্য পরিকল্পনা, এটাকে আমরা বলি হচ্ছে পিস ওয়ার্ক প্ল্যান, যে আপনার ন্যূনতম আপনার ঘন্টা প্রতি উৎপাদনের পরিমাণ কত সেটা আপনার আগে নির্ধারণ করে দিতে হবে, যে আপনি 1 ঘন্টাতে একটা শ্রমিক কত ইউনিট প্রডিউস করবে এবং সে কারখানাতে থাকলে 8 ঘন্টাতে কত ইউনিট প্রডিউস করবে, এটা আপনি নির্ধারণ করে দিলেন যে সে 8 ঘন্টা পরিশ্রম করলে 1000 ইউনিট সে প্রডিউস করবে। এর বাইরে সে যত পিস আপনার প্রডিউস করবে সেটার জন্য আপনি প্রতি এককের জন্য আপনি এখানে একটা ইনসেন্টিভ বোনাস তাকে দিতে পারেন, যে অতিরিক্ত প্রোডাকশন করার ক্ষেত্রে সে যদি আপনার 1200 ইউনিট প্রডিউস করে 200 ইউনিটের জন্য আপনি অতিরিক্ত যেহেতু সে প্রডিউস করেছে আপনি একক প্রতি এখানে উৎসাহদায়ক আপনি কিন্তু এখানে মজুরি তাকে দিতে পারেন। তো এখানে পার্থক্যমূলক পারিশ্রমিকের এখানে 2টি হার আছে, যেমন প্রথমটা হচ্ছে নির্ধারিত মান পর্যন্ত 1 হার এবং নির্ধারিত মানের চেয়ে অধিক উৎপাদনের জন্য আরেক হার। তো এই ক্ষেত্রেও আপনার এখানে যেটা বলা আছে 2টা জিনিস, প্রথমটা হচ্ছে আপনার এইখানে আপনি সে যদি 1000 ইউনিটের পরে 500 ইউনিট পর্যন্ত সে যদি প্রডিউস করে তাহলে একটা হার নির্ধারণ করে যে 500 ইউনিট পর্যন্ত সে প্রডিউস করলে সে 10% আপনার ইনসেন্টিভ বোনাস বা উৎসাহদায়ক মজুরি সে পাবে। 500 ইউনিটের অতিরিক্ত যদি সে আপনার প্রডিউস করতে পারে সে কোনো দিন, তাহলে সে এরপরে যে প্রোডাকশনটা সে করবে সেটার জন্য সে 20% হারে সে ইনসেন্টিভ বোনাস পাবে। তার মানে একটা কর্মী যদি একদিন অর্গানাইজেশনে 8 ঘন্টা কাজ করে 1600 ইউনিট প্রডিউস করে ফেলে, তাহলে সে 1500 ইউনিট পর্যন্ত সে আপনার এখানে অতিরিক্ত 500 ইউনিটের জন্য পাবে 10% ইনসেন্টিভস, আর এরপরে যে আরো 100 ইউনিট সে প্রডিউস করলো, টোটাল সে 1600 ইউনিট প্রডিউস করেছে, 500 ইউনিটের জন্য 10% সে ইনসেন্টিভ বোনাস পাইলো, আর অতিরিক্ত আরো 100 ইউনিটের জন্য সে আরো 20% এখানে ইনসেন্টিভ বোনাস পায়। তো এইভাবে আপনার এখানে নির্দিষ্ট আপনার এখানে মান পর্যন্ত 1 হার এবং এর চেয়ে অধিক হইলে আপনার আরেক হার, এইভাবে কিন্তু আপনি একক প্রতি কার্য পরিকল্পনা করে কিন্তু আপনার ইনসেন্টিভসটা আপনি দিতে পারেন। এরপর হচ্ছে সময় বাঁচানোর বোনাস, এটা আমরা শুরুতে আলোচনা করে ফেলেছি, যে আপনার একটা কাজ করতে যে সময় লাগে এর চেয়ে যদি সে কম সময়ে কাজটা করতে পারে তাহলে এর জন্য তাকে আপনি 50% বোনাস দিতে পারেন। যে 60 মিনিটের কাজটা সে 40 মিনিটে করে ফেললো, তাহলে যে 20 মিনিট সে সেভ করলো, এই 20 মিনিট সে কাজ করলে তাকে এই 20 মিনিটের যে প্রোডাকশন হবে এটার উপরে আপনি তাকে 50% আপনি এখানে প্রোডাকশন বোনাস দিলেন বা 20% প্রোডাকশন বোনাস দিলেন। এইভাবে তাকে আপনি কিন্তু কম সময়ে ইফিসিয়েন্ট ওয়েতে কিভাবে কাজ করাইতে পারবেন এটা কিন্তু তাকে আপনি মানে উৎসাহ দিতে পারবেন। এরপর হচ্ছে কমিশনের ক্ষেত্রে আমরা জানি যে আপনার একটা টার্গেট আছে, যে আপনার নির্ধারিত মানের অতিরিক্ত যদি কেউ সেই টার্গেটটা ফিল আপ করে যদি অতিরিক্ত সে উৎপাদন করতে পারে তাহলে এই অতিরিক্ত কাজের জন্য আপনারা নির্দিষ্ট হারে একটা কমিশনের ব্যবস্থা রাখা হয়। যেমন আপনার এখানে টার্গেট আছে, আপনি সেলস এমপ্লয়ি হিসেবে যদি কেউ নিয়োগপ্রাপ্ত হয় সে দিনে 10,000 ইউনিট সেল করতে হবে তার, এর অতিরিক্ত যদি সে সেল করতে পারে তাহলে সে কমিশন পাবে। তাহলে কেউ যদি এখানে 1500 ইউনিট মানে 15,000 ইউনিট সেল করে অতিরিক্ত 5,000 ইউনিটের জন্য সে এখানে একটা সেলস কমিশন পাবে। তো এইভাবে আমরা ব্যক্তিগত ইনসেন্টিভস এইভাবে পরিকল্পনা করতে পারি, যে আপনারা উৎসাহদায়ক আপনি যদি এখানে মজুরি বা বেতন দিতে চান একটা কর্মীকে, তাহলে আপনি ব্যক্তিগতভাবে যদি ইনসেন্টিভ দিতে চান এইভাবে 3 ভাবে আপনি দিতে পারেন। এছাড়াও আপনি দলগতভাবে ইনসেন্টিভ দিতে পারেন, যে একাধিক কর্মীকে নিয়ে যদি একটা দল গঠিত হয় এবং এই দলগত প্রচেষ্টার কারণে যদি আপনার প্রতিষ্ঠানে আপনার উৎপাদন বাড়ে বা প্রতিষ্ঠান যদি মুনাফা করে তাহলে এই পুরা দলটাকেই আপনি সুবিধা দিতে পারেন। যে সেটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে আপনি লাইন ভিত্তিক একটা লাইন বানাই দিলেন, 15 জনকে দিয়ে একটা দল করে একটা লাইন বানিয়ে দিলেন, এই লাইনে প্রোডাকশন কেমন হয় সেটা আপনি দেখলেন। তো তারা যদি আপনার টার্গেট ফিল আপ করে অতিরিক্ত আপনার প্রোডাকশন এনে দিতে পারে তো তাদেরকে এই পুরা লাইনকে আপনি যে অতিরিক্ত প্রোডাকশন আনছে তারা সেইটার আপনি 10% বা 15% এই পুরা লাইনকেই আপনি বোনাস হিসেবে শেয়ার করে দিতে পারেন। তো এটাও হতে পারে দলগত ইনসেন্টিভস, অথবা সমগ্র প্রতিষ্ঠানের জন্য আপনি এখানে অর্গানাইজেশন ওয়াইড ইনসেন্টিভ দিতে পারেন। আপনার প্রতিষ্ঠানের প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি আপনার এখানে উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে এবং খরচ কমানোর ক্ষেত্রে যদি অবদান রাখে এবং প্রতিষ্ঠানটা যদি প্রত্যেকটা ডিপার্টমেন্টের অবদানের কারণে সফল হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার যে প্রফিটটা আসতেছে প্রতিষ্ঠানে সেই প্রফিটটাকে আপনি প্রতিষ্ঠানের সমস্ত কর্মীদের ভিতরে আপনি প্রফিট শেয়ারিং করে
আপনি সবাইকে এটার সুবিধা দিতে পারেন। তো এইভাবেও আমরা সমগ্র প্রতিষ্ঠানের জন্য কিন্তু আপনার উৎসাহদায়ক পারিশ্রমিকের পরিকল্পনা করতে পারি। তো এই ৩ পদ্ধতিতে আমরা উৎসাহদায়ক পারিশ্রমিক দিতে পারি। এরপরে আমরা চলে যাব হচ্ছে এরপরের যে চ্যাপ্টারটা আছে, এরপরের চ্যাপ্টারটা হচ্ছে আপনার 8.8। 8.8 এ হচ্ছে আপনার ব্যক্তিগত প্রণোদনা এবং এর প্রকারভেদ, যে আপনি ব্যক্তিগতভাবে যদি আপনি ইনসেনটিভ দিতে চান আপনি কিভাবে দিতে পারবেন এবং দলীয় ভাবে আপনি দিলেও কিভাবে দিতে পারবেন। এইগুলা আপনারা আগেও পড়েছেন, এগুলো এত বিশেষভাবে পড়ানোর কিছু নাই, আপনারা একটু দেখলেই সেটা বুঝে যাবেন। এতক্ষণ যা আমরা আলোচনা করেছি এটা থেকেও এই বিষয়গুলো আপনার চলে আসে যে আপনি কিভাবে ব্যক্তিগত প্রণোদনা দিতে পারবেন বা ইন্ডিভিজুয়াল ইনসেনটিভ দেওয়া যায়। যেমন ব্যক্তিগত প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে 5টা ভাগে আমরা এই ব্যক্তিগত প্রণোদনাগুলো দিতে পারি। যেমন আমরা পিস্টেড ওয়ার্কের কথা একটু আগে আলোচনা করেছি, পিস্টেড ভাবে দিতে পারেন একক প্রতি কাজের জন্য। এরপরে আপনার দক্ষতা ভিত্তিক আপনি বেতন দিতে পারেন। এটাও হইতে পারে যে আপনার এখানে কর্মীরা যদি প্রতিষ্ঠানে তার এখানে কাজ করতে করতে 5 বছর 10 বছর কাজ করতে করতে তার যদি কাজে দক্ষতা আসে, তো এই দক্ষতার কারণেও যে নতুন কর্মী তার থেকে তাকে অবশ্যই আপনার বেতন বেশি দিতে হবে। এটা দক্ষতা ভিত্তিক বা স্কিল বেস আপনি এখানে একটা কর্মীকে আপনি বেতন দিতে পারেন। এটা আপনারা খুব সহজে খেয়াল করলেই বুঝবেন। একটা প্রতিষ্ঠানে যে 10 বছর ধরে কাজ করে আর যে নতুন কাজ করে তার দুজনের কাজে আকাশ পাতাল পার্থক্য হবে, ঠিক আছে? সেটা আপনার হোক সিল মারার কাজ অথবা সেটা হোক আপনার গুরুত্বপূর্ণ কোনো প্রোডাক্ট প্রডিউস করার কাজ। 10 বছর ধরে যে একই প্রোডাক্ট প্রডিউস করতেছে আর যে নতুন জয়েন করছে সে একইভাবে একই রকম প্রোডাক্ট প্রডিউস করতে পারবে না। তো সেই কারণেই আমরা এখানে দক্ষতা ভিত্তিক আপনার ইনসেন্টিভ দিতে পারি। মেধা ভিত্তিক যেটা আছে আমরা এখানে আমরা দেখি থাকি যে দক্ষতা ভিত্তিক যেটা আছে এটা আমরা অনেকটা পিস রেট ভিত্তিতে দিয়ে থাকি, কিন্তু মেধা ভিত্তিক যেটা আছে আমরা মেধার মূল্যায়ন করার ক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে এভারেজ একটা কর্মী কেমন কাজ করে যাচ্ছে এটা স্ট্যাটিস্টিক আমরা দেখে বাৎসরিক ভিত্তিতে আমরা মেধা ভিত্তিক একটা অতিরিক্ত আমরা একটা কর্মী যদি সন্তোষজনক 1 বছর যদি সে সন্তোষজনক আপনার প্রোডাকশন সে দিতে পারে তাহলে আমরা এরপরের বছর তার 10% বা 15% বেতন বাড়াই দিলাম। এটাকে আমরা বলি হচ্ছে মেধা ভিত্তিক বা মেরিট পে। যদি সে তার মেধার উন্নয়ন করতে পারে, সে কাজের দক্ষতার সাথে সাথে সে কাজটা কিভাবে করতে হবে সেটা যদি সে খুব সহজেই সে রপ্ত করতে পারে এবং তার প্রোডাকশন যদি বা উৎপাদনশীলতা যদি বাড়ে সেক্ষেত্রে আমরা তাকে এই মেরিট পেটা আমরা বছর শেষে তার কাজের উপরে ভিত্তি করে আমরা এটা দিয়ে থাকি। তো এরপরে হচ্ছে আমরা সময় বাঁচানোর বোনাস পরিকল্পনা, এটা একটু আগে আমরা আলোচনা করেছি যে যদি সে কম সময়ে কাজ করতে পারে তাকে একটা বোনাস আপনি দিতে পারেন। কমিশনের কথাও আমরা আলোচনা করেছি। তো এইভাবে আমরা দলীয় ব্যক্তিগতটা আমরা আলোচনা করে ফেললাম যে ব্যক্তিগত ভাবে আপনি 5 ভাবে এই প্রণোদনাটা আপনি দিতে পারেন বা প্রণোদনার প্রকারভেদ আপনার এই 5 ধরনের হয় ব্যক্তিগতভাবে। দলীয় প্রণোদনার ক্ষেত্রে আপনার দলীয় প্রণোদনাটা এখানে 7টা ভাগে ভাগ করা যায়। এইগুলো একটু নতুন, দলীয় প্রণোদনা যেটা আছে এগুলো নতুন, তবে এগুলো আপনাদের জানার বাইরে না, এগুলো আপনারা পড়েছেন। আপনাদের এখানে একটা কোর্সই ছিল, এই কোর্সে কিন্তু আপনাদের এখানে এই কম্পেনসেশন ম্যানেজমেন্টে কিন্তু এইগুলো সব আপনি পড়েছেন যে দলীয় প্রণোদনা কিভাবে দেওয়া যায়। তো দলীয় প্রণোদনা বা ইনসেনটিভস গ্রুপ ইনসেনটিভস দেওয়ার ক্ষেত্রে আপনার এখানে 7টা পদ্ধতি আছে বা 7টা ভাগে এটা ভাগ করে আপনি দিতে পারেন। যেমন এই দলীয় ক্ষেত্রে কিন্তু আপনি পুরো দলটাকেই দিবেন, এই দলের ভিতরে বা গ্রুপের ভিতরে যারা আছে সবাইকে আপনি এই ইনসেনটিভসটা দিবেন। যেমন মুনাফা বন্টন পরিকল্পনা আছে যে আপনার মুনাফা হলে দলের সবাইকে আপনি এই প্রফিটটা শেয়ার করে দিবেন। তো এটা মুনাফা বন্টন পরিকল্পনা আছে। তারপর হচ্ছে লাভ বন্টন, একটা হচ্ছে আপনার প্রফিট শেয়ারিং আর একটা হচ্ছে গেইন শেয়ারিং। লাভ বন্টন মানে হচ্ছে গেইন, যে আপনার এখানে প্রফিট আর গেইন দুইটার ভিতরে একটু পার্থক্য আছে। তো আমরা এখানে প্রফিট শেয়ারিং এর ক্ষেত্রে আমরা দেখি যে প্রফিট যদি হয় সেই ক্ষেত্রে আমরা এখানে এটাও কর্মীদেরকে শেয়ার করে দিতে পারি, আবার গেইন শেয়ারিং এর ক্ষেত্রেও কর্মীদের সাথে এটা শেয়ার করা যায়। তো আমরা দেখি যে এখানে গেইন শেয়ারিং করার ক্ষেত্রে আমরা কর্মীদেরকে বিভিন্ন ধরনের এখানে স্টক বা শেয়ার বা ডিভিডেন্ড কিন্তু আমরা কর্মীদেরকে অফার করে থাকি। যে গেইন শেয়ারিং এর ক্ষেত্রে ধরেন যে প্রতিষ্ঠানটা আপনার এইখানে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পেল অথবা প্রতিষ্ঠানের এখানে যে মার্কেট পজিশন ছিল সেটা আপনার টপ র্যাঙ্কে চলে গেল, সেই ক্ষেত্রে আমাদের গেইন হইল। তো এই গেইন শেয়ারিংটাও আমরা কর্মীদের সাথে চাইলে তাদেরকে স্টক বোনাস দিয়ে এটা কিন্তু আমরা দিতে পারি। তারপর হচ্ছে আপনার এখানে স্ক্যান লোন পরিকল্পনা আছে। তো স্ক্যান লোন পরিকল্পনাটা যেটা এটা আমরা এখানে 1920 সালে এখানে জোসেফ স্ক্যানলো উনি
আপনার ইস্পাত কোম্পানির একজন ইউনিয়ন লিডার ছিলেন জোসেফ স্কনলো। তো উনি কিভাবে আপনার এখানে দলগতভাবে ইনসেন্টিভ প্রদান করা যায় এটা একটা উনি এখানে একটা আইডিয়া দিয়েছিলেন। তো ওনার সেই আইডিয়াটাকে নিয়েই এখানে স্ক্যানলোন পরিকল্পনা আর এই আইডিয়াটা আসে যে আপনার কর্মীদেরকে যদি আপনি দলগতভাবে কোনো বোনাস বা ইনসেন্টিভ দিতে চান তাহলে এই জোসেফ স্ক্যানলোন যেই আইডিয়াটা দিয়েছে ওইভাবেও আপনি দিতে পারেন। তো এটা নিচে আছে অথবা এটা আপনারা আগেও করেছেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা দরকার নাই। রকার্স পরিকল্পনা আছে, তো এটাও স্ক্যানলোন পরিকল্পনার মতোই একদম হুবহুই, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে এখানে এই পদ্ধতিতে বোনাস নির্ধারণ করার ক্ষেত্রে আমরা এখানে ভ্যালুকে ডলারে কনভার্ট করে বা ভ্যালুটা যেটা কর্মীরা যে ভ্যালুটা অ্যাড করতেছে এই ভ্যালুর মূল্যটাই যে কর্মীর মূল্য যেটা আছে বা কর্মীদের এমপ্লয়ি ভ্যালু যেটা আছে যে ভ্যালুটা কর্মীরা অ্যাড করতেছে এই ভ্যালুটাকে আমরা এখানে ডলারে কনভার্ট করে দিব। ডলারে কনভার্ট করে তাদের উৎপাদন মূল্য আমরা এখানে উৎপাদন মূল্য যেটা আছে এটা থেকে উপকরণ মূল্যটা বাদ দিলে আমরা এখানে যেটা আমরা বলি যে মার্জিন থাকে সেই মার্জিনটাকে যদি আমরা এমপ্লয়ীদের ভ্যালুটাকে যদি আমরা মার্জিন দিয়ে ভাগ দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে রকার্স পরিকল্পনার যে আপনার ইনসেন্টিভ বোনাসটা সেটা বের হয়ে যাবে। তার মানে আছে কর্মীরা যে ভ্যালু অ্যাড করতেছে এবং আপনার এখানে উপকরণের মূল্য উৎপাদন মূল্য এবং উপকরণের মূল্যর যে মার্জিনটা বা পার্থক্যটা এটা দিয়ে যদি আপনি ভাগ দেন, এটা যদি 1 বা 1-এর অধিক আসে তাহলে যেটা অধিক আসবে যে পার্সেন্টেজটা আসবে সেটা আপনি কর্মীদের ভিতরে কিন্তু আপনি ইনসেন্টিভ হিসেবে দিতে পারেন। তো এটাকে আমরা রকার্স পরিকল্পনা বলি। আর এটার সাথে আপনার এখানে স্ক্যানলোন পরিকল্পনার পার্থক্য হচ্ছে স্ক্যানলোনে এটা আপনার ডলারে কনভার্ট না করে আপনার সরাসরি ওই দেশের মুদ্রাতেই বা বাংলাদেশি টাকাতেই সেটা দেওয়া যাবে। তারপর হচ্ছে জয় বন্ড বা এটাকে আমরা বলেছি উইনিং শেয়ারিং প্ল্যান, জয় বন্টন পরিকল্পনা বা উইনিং শেয়ারিং, যে আপনার কোনো দল যদি জয় লাভ করে সেই ক্ষেত্রে তাদেরকে যদি আপনি উইনিং টিম হিসেবে যদি আপনি এখানে পুরস্কৃত করেন সেটাকে আমরা উইন শেয়ারিং প্ল্যান বলি। যেমন আমরা একটা প্রতিষ্ঠানে ধরেন এখানে 100টা প্রোডাকশন লাইন আছে, আপনারা গার্মেন্টসে গেলে দেখবেন বড় বড় গার্মেন্টস গুলোতে 100-200টা পর্যন্ত প্রোডাকশন লাইন থাকে। হ্যাঁ, আপনার 20 একর 30 একর জায়গার উপরে তাদের এক একটা ফ্যাক্টরি। তো ওই গার্মেন্টসে আপনার এখানে প্রতিযোগিতা হইলো যে এই বছরে বা এই মাসে আপনার আপনার পুরো ফ্যাক্টরিতে এই 100 লাইন বা 1000টা লাইন এইটার ভিতরে যারা সবচেয়ে বেশি আপনার প্রোডাকশন করতে পারবে তাদেরকে আপনি উইনিং আপনার গ্রুপ হিসাবে বা লাইন হিসাবে আপনি পুরস্কৃত করবেন। তো এই ক্ষেত্রে দেখা গেল 1000 লাইনের ভিতরে একটা লাইন আপনার সবচেয়ে বেশি প্রোডাকশন নিয়ে আসছে, তো তাদেরকে আপনি এখানে যেই আপনার ইনসেন্টিভটা দিবেন সেটাকে আমরা এখানে উইন শেয়ারিং প্ল্যান বলতে পারি। এরপরে হচ্ছে আপনার স্টক মালিক পরিকল্পনা, যে এমপ্লয়ীদেরকে আপনি স্টক শেয়ারিং বা স্টকে ওনারশিপ প্ল্যান যেটা আছে, যে আপনাদের মূলধনের প্রতিষ্ঠানের যে মূলধন আছে এই মূলধনের একটা অংশই হচ্ছে শেয়ার। তো এই শেয়ারটা যখন পেড হয়ে যায় তো বা এটা যখন পুরো আদায় হয়ে যায় তখন এটাকে আমরা স্টকে কনভার্ট করি। তো এই স্টক যেটা মালিকানার অংশ এটাও আপনি কর্মীদের কাজের বা কর্মীদের দলগত প্রচেষ্টার কারণে আপনার দলের ভিতরে যারা আছে সবাইকে আপনি এখানে স্টক ওনারশিপ আপনি করতে পারেন, যে 1000 স্টক তাদেরকে আপনি পুরস্কার হিসেবে দিয়ে দিলেন। তো এইভাবে আপনার এখানে দলগত পুরস্কার প্রদানটা আপনি করতে পারেন। তো আমরা 9 নাম্বার 8.9 আর করবো না, আমরা এরপরে যে চ্যাপ্টারটা আছে 8.10 দিয়ে 8.10 আর 11 প্রায় একই ধরনের চ্যাপ্টারই, আমরা একটা পড়লেই আরেকটা কভার হয়ে যাবে। আমাদের ক্লাস আলোচনা আমরা 5 মিনিটের ভিতরে শেষ করে দিব। এখানে পুরস্কারের ধারণা, পুরস্কার ব্যবস্থা এবং এর গুরুত্ব নিয়ে আলোচনা করা আছে। পুরস্কারের ধারণা যেটা আছে আমরা এখানে পুরস্কারের সংজ্ঞা নিয়ে আমরা এখন এখানে আর কোনো কিছু পড়বো না। পুরস্কার কি এগুলো আপনারা জানেন, যে আপনার এখানে আমরা পুরস্কার বলতে অনেক সময় কর্মীরা প্রতিষ্ঠানে যে কাজ করে এটার বিনিময়ে আমরা তাদেরকে যে মজুরি বা বেতন দিই এটাকেও অনেকে পুরস্কার বলে। আবার কোনো ভালো কাজের জন্য বা আমরা এখানে যে সে গুরুত্বপূর্ণ কোনো অবদান প্রতিষ্ঠানে রাখার ক্ষেত্রেও তাকে যে আমরা অতিরিক্ত মজুরির বাইরে যেটা দিয়ে থাকি সেটাকে আমরা এখানে পুরস্কার বলতে পারি। এবং পুরস্কার হিসেবে আমরা এখানে বেতন, কমিশন, প্রশংসা, বোনাস অথবা পদোন্নতি, কাজের স্বীকৃতি, ভালো পদায়ন এগুলোকে আমরা পুরস্কার হিসেবে প্রতিষ্ঠানের ভিতরে দেখে থাকি। তো এই পুরস্কারটা আমরা
কেন দেই এটা আপনারা একটু জেনে রাখেন যে পুরস্কারটা আসলে দিলে লাভটা কি হয়। তো আমরা জানি যে পুরস্কার দিলে বা পুরস্কারের প্রয়োজনীয়তা বা গুরুত্বটা আছে প্রতিষ্ঠানে। পুরস্কার দিলে আপনিও একজন কর্মী, আপনি খুব ভালো করে জানেন। পুরস্কার দিলে আপনি মোটিভেটেড হন। পুরস্কার দিলে আপনার এখানে কাজ করার ইন্সপাইরেশন বাড়ে বা মনোবল বাড়ে, অথবা আপনার এখানে উৎপাদন বৃদ্ধি পায়, আপনি প্রোডাক্টিভিটি আপনি বাড়ান, অথবা আপনার এখানে পুরস্কার দিলে আপনি নিজেকে মর্যাদাবান মনে করেন, মর্যাদা বৃদ্ধি পায়, আপনি কাজে অলসতা করেন না, অলসতা দূর হয়। আপনার এখানে পুরস্কারের সাথে আর্থিক বিষয় জড়িত থাকে, সেই কারণে আপনার জীবনযাত্রার মান উন্নয়ন হয়, আপনার কাজে একঘেয়েমিতা হ্রাস পায়। আপনি যদি সবসময় খালি বেতনই পান, আপনি কোনো পুরস্কারের ব্যবস্থা আপনার কোম্পানিতে না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার একঘেয়েমি কাজ হয়ে যাবে। আর যদি আপনার পুরস্কারের কথা থাকে যে আপনি নিয়মিত আসলে একটা পুরস্কার আছে, রেগুলার ইনসেন্টিভ বোনাস আছে, আপনি যদি ভালো করে কাজ করেন, কম সময়ে কাজ করেন, কম সময়ে কাজ করতে বলে পুরস্কার আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু নড়েচড়ে বসবেন। আপনার এখানে একঘেয়েমির ভাবে আর আপনি কাজ করবেন না, আপনি কিন্তু খুব সিরিয়াসলি আপনার আপনার যে ইফিসিয়েন্সি আছে সেটা বাড়ানোর জন্য কিন্তু আপনি কাজে লেগে যাবেন। তো এইটাই হচ্ছে পুরস্কার প্রদানের গুরুত্ব। পুরস্কার দিলে আসলে কর্মীরা মনোবল বাড়ে, উৎপাদন বৃদ্ধি পায়, তাদের মর্যাদা বৃদ্ধি পায়, তাদের আলস্য বা কাজের একঘেয়েমি যেটা আছে সেটা দূর হয়। এবং পুরস্কার প্রদান করার ক্ষেত্রে আমরা এখানে কিছু ভিত্তি আছে বা কিছু বিবেচ্য বিষয় আছে। যেমন আমরা এখানে কার্য মূল্যায়ন করেই মানুষকে পুরস্কার দিই, কার্য মূল্যায়ন করতে হয়, অথবা এখানে কে কতটুকু ইফোর্ট দিয়েছে সেটা মূল্যায়ন করেও আমরা তাকে পুরস্কার দিতে পারি, কার কতটুকু দক্ষতা আছে এটার উপর ভিত্তি করে আমরা পুরস্কার দিতে পারি, অথবা এখানে কোনো জটিল কাজ হলে, জটিল কাজে যারা নিয়োজিত থাকে তাদেরকে আমরা পুরস্কার দিতে পারি, অথবা কেউ যদি এক্সট্রা কাজ করে প্রতিষ্ঠানে 8 ঘন্টার বাইরে অতিরিক্ত কাজের ক্ষেত্রে তাকে আমরা এখানে পুরস্কার দিতে পারি, অথবা এখানে আমরা এই যে অবাধ সময় বা ডিসক্রিমিনেটরি টাইম যেটা আছে, যে নির্ধারিত সময়ের বাইরেও, ধরেন যে কোনো কাজের কোনো নির্দিষ্ট সময় নেই, প্রতিষ্ঠান যখন চাইবে তখনই আপনার রেসপন্স করতে হবে, রাত 12টা হোক 14টা হোক। যেমন আমরা সংবাদ কর্মীদেরকে দেখি যে তারা রাত বিরাত নেই, তারা কিন্তু আপনার নিউজ কালেক্ট করার জন্য কিন্তু দৌড়াইতে থাকে। তো এই ক্ষেত্রে এই যে অবাধ সময় বা ডিসক্রিমিনেটরি টাইমের জন্য যদি কাজ করে কেউ, তাহলে তাদেরকে এই যে রিপোর্টার যারা আছে তাদেরকে কিন্তু এখানে এই এই অবাধ সময়ের জন্য কিন্তু তাদেরকে পুরস্কার দেওয়া হয় আলাদা। তো এটাকে আমরা এখানে বলছি হচ্ছে আপনার পুরস্কার প্রদানের ভিত্তি। তো পুরস্কার প্রদানের এই আপনারা 6টা ভিত্তি, এটা খুব সহজে আপনারা বুঝে নিতে পারবেন। এবং ফলপ্রসূ পুরস্কার প্রদান করতে গেলে আপনার উপরে যে কথাগুলো আমরা বলেছি এগুলা মাথায় নিয়ে আপনার ফলপ্রসূ বা আপনার ইফেক্টিভ একটা, আপনি যদি এখানে রিওয়ার্ড আপনি কাউকে দিতে চান অর্গানাইজেশনের ভিতরে, আপনার এটার ভিতরে এই 8টা বৈশিষ্ট্য অবশ্যই থাকা লাগবে। যেমন পুরস্কারটা আপনি যাদেরকে দিচ্ছেন একটা অর্থবহ পুরস্কার দিতে হবে। আপনি এরকম পুরস্কার দিলেন যে ধরেন যে একজন প্রতিষ্ঠানের একজন কর্মী, সে আপনার ধরেন যে বছরে সে একদিনও সে আপনার কাজে লেটে আসে নাই, তো সেই কারণে তাকে আপনি তার অ্যাটেন্ডেন্স বোনাস হিসাবে বা তাকে এখানে উপস্থিতি বোনাস হিসেবে আপনি তাকে একটা বাটি উপহার দিলেন, ঠিক আছে, একটা ধরেন যে 100 টাকার একটা বাটি তাকে উপহার দিলেন। সে আপনার পুরা বছরে সে একদিনও আপনার মিস দেয় না এই কারণে। তাহলে এই কর্মী কিন্তু এই পুরস্কার সে কখনোই অর্থবহ মনে করবে না, এবং সে দেখা যাবে যে এটা দিয়ে কিন্তু সে আর লজ্জিত বোধ করবে, তার একটা বাটি একটা উপহার দিচ্ছেন আপনি। তো পুরস্কারটা অবশ্যই আপনার এখানে অর্থবহ হইতে হবে। অর্থবহ মানে হচ্ছে এটা আকর্ষণীয় হইতে হবে, যেটা রুচিসম্মত, যেটা ধরেন যে মানুষ ডিজার্ভ করে, এরকম কোনো কিছু আপনি না। আপনি সেম আপনি বাটি বা ঘটি না দিয়ে তারে যদি আপনি এখানে একটা ক্র্যাশ দেন, অথবা তাকে আপনি এই যে আমি 100 টাকা বললাম, 100 টাকা দিয়ে আপনি বাটি দিলেন না, তার একটা সার্টিফিকেট দিয়ে দিলেন, ঠিক আছে, সার্টিফিকেটটা কিন্তু তার একটা ভ্যালু আছে। তো এই সার্টিফিকেটটা কিন্তু সে তাকে বাদাই করে একটা সার্টিফিকেট দিলেন, এটা কিন্তু সে অনেক মর্যাদার ভাবে নিবে। তো এইভাবে আপনি এখানে পুরস্কার প্রদান করার ক্ষেত্রে কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে। অর্থবহ পুরস্কার হইতে হবে, মানে এটা একটা ভ্যালু থাকতে হবে, একদম নেগলিজিবল কোনো কিছু দেওয়া যাবে না। সার্টিফিকেটের সাথে অবশ্যই আপনার টাকা বা কোনো কিছু এখানে দিতে হবে তাকে পুরস্কার হিসেবে। তারপর হচ্ছে ন্যায়পরায়ণতার ভিত্তি থাকতে হবে, যে পুরস্কারটা পড়ার আপনি দেওয়ার ক্ষেত্রে এখানে আর্থিক অনার্থিক সুবিধা এইগুলা কিন্তু এটার সাথে আপনার জড়িত থাকতে হবে। মানে এইগুলা আর্থিক অনার্থিক সুবিধা যদি আপনি এখানে না দেন, তাহলে কিন্তু এটা পুরস্কারটা ন্যায়পরায়ণের ভিত্তিতে হবে না, এবং এটা বাস্তব ভিত্তিক হইতে হবে। পুরস্কারটা আপনি অবিশ্বাস্য কোনো কিছু একটা কর্মীকে আপনি দিয়ে দিবেন, এটা যদি আশ্বাস দেন, এটা তাকে কখনোই পুরস্কার হবে না। যেমন আপনি কিছু তেলবাজ কর্মী আছে, তাদেরকে আপনি তাদের এই তেলবাজির কারণে আপনি তাদেরকে আইডেন্টিফাই করে আপনি তাদেরকে দিয়ে কাজ করেন এবং তাদেরকে বললেন যে তাদেরকে আপনি প্রমোশন দিবেন, অথবা আপনি তাকে এরকম জায়গাতে বদলি করাই দিবেন, কিন্তু আসলে এটা হচ্ছে আপনার অবাস্তব কোনো কথাবার্তা। তো এটা
বাস্তব ভিত্তিক না হলে কিন্তু আপনার এই পুরস্কারটা কখনোই গ্রহণযোগ্য হবে না। নমনীয়ত হইতে হবে, এটা ব্যয় হ্রাস করতে হবে, এবং এখানে অবসাদ দূরীকরণ, ওই যে আমরা যেটা বলছি একঘেয়েমি হ্রাস করবে এরকম কোনো পুরস্কার হইতে হবে, এবং সমতার ভিত্তিতে হইতে হবে, এবং এখানে সার্বজন ভিত্তিক হইতে হবে। এই পুরস্কারটা আপনার এখানে যে কারো প্রতি যাতে অবিচার না হয় সেদিকে লক্ষ্য রেখে এই পুরস্কারটা আপনার প্রবর্তন করতে হবে, তাহলে এটাকে আমরা সার্বজনীন বলতেছি। তো এইভাবেই আমাদের এখানে এই চ্যাপ্টারটা আমরা মোটামুটি শেষ করে নিয়ে আসলাম। আমাদের এখানে 8.11 যেটা আছে, 8.11ও আমাদের এখানে পুরস্কারের ধরন নিয়ে আলোচনা করা আছে। এগুলো নিয়ে এত বেশি বিস্তারিত আপনার পড়া লাগবে না। এখানে অভ্যন্তরীণ, বাহ্যিক এবং আর্থিক, অনার্থিক এবং কার্যভিত্তিক বনাম সদস্য ভিত্তিক পুরস্কার, এইগুলা নিয়ে এখানে আলোচনা করা আছে। এই যে এখানে উপরে নিচে এগুলা আলোচনা করা আছে, এইগুলো আপনারা নিচেও চাইলে দেখে নিতে পারবেন। এখানে কিছু পুরস্কার আছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ভিত্তিতে দেওয়া, মানে কিছু পুরস্কার আছে অভ্যন্তরীণ, যেটা আছে যে মানুষের অভ্যন্তরে বা মানুষের যে মনোভাব সেটাকে প্রভাবিত করে, সেটাকে আমরা অভ্যন্তরীণ পুরস্কার বলি। আবার কিছু পুরস্কার আছে বাহ্যিক, যেটা মানুষের মনোভাবকে প্রভাবিত করে না, কিন্তু বাহ্যিক আপনার যে ওয়ার্ক এনভায়রনমেন্ট সেটার ভিতরে এই পুরস্কারটা থাকে। আপনি ভালো একটা অফিস আপনাকে দেওয়া হলো, আপনি বেস্ট এমপ্লয়ি হিসাবে আপনার একটা আলাদা একটা অফিস আপনাকে দেওয়া হলো, অথবা আপনাকে অর্থ দেওয়া হলো, পদোন্নতি দেওয়া হলো, এগুলো আপনার কিন্তু এখানে বাহ্যিক পুরস্কার হিসেবে থাকে। আর অভ্যন্তরীণ পুরস্কার যেটা আপনার ব্যক্তিগত স্যাটিসফ্যাকশন, অন্তরের যে স্যাটিসফ্যাকশন, সেই ক্ষেত্রে আপনার এখানে সিদ্ধান্ত গ্রহণে আপনাকে যদি আমন্ত্রণ জানানো হয়, অথবা আপনার সিদ্ধান্তটাকে যদি মূল্যায়ন করা হয়, অথবা আপনার এখানে কার্যের সময় যদি আপনি এখানে কমায় আনতে পারেন, তো এইগুলো আপনার এখানে অভ্যন্তরীণ পুরস্কার হিসেবে আমরা দেখে থাকি। আবার আর্থিক বনাম অনার্থিক, এগুলো আপনারা জানেন। আর্থিক কোনটা পুরস্কার, অনার্থিক কোনটা পুরস্কার। আর্থিক পুরস্কার মজুরি, বেতন, বোনাস। অনার্থিক পুরস্কারে যে আপনার প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া, উন্নত অফিস বা অফিস রুম দেওয়া, আপনার পার্সোনাল সেক্রেটারি বা পিএস দেওয়া, তো এইগুলো হচ্ছে অনার্থিক সুবিধা। আর লাস্টে যেটা আছে কার্যভিত্তিক বনাম সদস্য ভিত্তিক পুরস্কার। কার্যভিত্তিক বলতে আমরা এখানে কাজের কারণে যে পুরস্কার দেই সেটাকে কার্যভিত্তিক বলি, আর সদস্য ভিত্তিক বলতে আমরা এখানে গ্রুপ ওয়াইজ যে পুরস্কার দেওয়া হয়ে থাকে এটাকে আমরা এখানে গ্রুপ ওয়াইজ এখানে পুরস্কার বলে থাকি। তো এইভাবে আমাদের 8.11 এর আলোচনাও আমরা মোটামুটি একটু টাস্ক দিয়ে আপনাদের শেষ করে দিলাম। তো আমাদের মোটামুটি 8.1 এর আলোচনা শেষ। তো আমরা আজকে ক্লাসে এখানে শেষ করব। কারো যদি কোনো কিছু জানার থাকে, আপনারা ফ্লোর এখন আপনাদের জন্য ওপেন, আপনারা বলতে পারেন যে কারো কোনো কিছু জানার আছে কিনা, নাহলে আমরা ক্লাস এখানে শেষ করে দিব। আচ্ছা, কারো কোনো কিছু জানার নাই? সবাই বুঝেছেন? স্যার যদি কয়টা ইম্পর্টেন্ট কোশ্চেন একটু যদি কোশ্চেন একটু ইয়া করে দিতেন। আচ্ছা, এই চ্যাপ্টারটাতে আসলে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আইডেন্টিফাই করাটা একটু ঝামেলা, কারণ এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট কোশ্চেন দিলেও আপনার এখানে 5-6-7টা কোশ্চেন আপনার স্যার এই ইউনিট এর যে পার্টটা, এটা তো পার্টগুলো অনেক, এই অধ্যায়ে অনেকগুলো পার্ট আছে, কোশ্চেনের বেশি আপনি কিছু ইম্পর্টেন্ট জিনিস বেটার হচ্ছে, যেমন তো অনেকগুলো পার্ট আছে, 1 2 3 4 5 6 11টা পার্ট। হ্যাঁ 11টা পার্টে আপনার 25টা কোশ্চেন আছে, ঠিক আছে? 11টা পার্টে আপনার 25টা কোশ্চেন, যেহেতু আপনার এখানে একটু সমস্যা হবে এটা পড়তে গেলে। আচ্ছা, এটা আমি এক কাজ করি, আপনাদের এই ক্লাসের ভিডিওটা যখন দিব আমি দেখি এখান থেকে আপনার কয়েকটা কোশ্চেন আমি নির্ধারণ করে দিতে পারি কিনা। হ্যাঁ, তাহলে আপনার সুবিধা হবে, কারণ এটা না করে আপনার এখানে কোশ্চেনগুলো দেওয়া যাবে না। আমরা যেগুলা ইম্পর্টেন্ট সেগুলোই আলোচনা করেছি, আমরা সবগুলা বিষয় কিন্তু আলোচনা করিনি। তার মানে এখানে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা আলোচনা করেছি। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ওই অনুযায়ী আপনি পড়লেই, এটাই একটা সাজেশন। এছাড়াও আপনারা যদি আরো চান সেই ক্ষেত্রে আমরা পরে আমি একটু দেখে নিই, দেখে আপনারা এখানে যেহেতু 11টা চ্যাপ্টার, আমি কয়েকটা আপনাকে সিলেক্ট করে এটাই ভালো হবে স্যার। আপনি নেক্সট ক্লাসে আগামীকাল যে ক্লাসটা আছে ওই ক্লাসে আপনি এখান থেকে কিছু মানে সিলেক্ট করে দিলে স্যার বেটার হবে। আগামীকাল যে ক্লাসটা হবে ওখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন স্যার অনেক বেটার হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে, স্যার পরে এক সময় আমাদের কিছু কোশ্চেন লাগিয়ে দিয়েন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, হ্যাঁ ইনশাআল্লাহ আমি দেখি, পরে আপনাদের একটা সাজেশন আমি দিব না। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। জি স্যার। সকালে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।